এপিআই হয়তো আমরা সবাই বানিয়েছি। তো নয় নয় জ্যাঙ্গোতে বানিয়েছি, না লারাভেলে বানিয়েছি, বা যে কোনো ল্যাঙ্গুয়েজে বানিয়েছি। আর যদি নাও বানাই তাতেও কোনো অসুবিধা নেই। তো আমরা সেটা কিভাবে টেস্ট করতে হয় আজকে আমরা সেটা দেখবো আর কি, ঠিক আছে? তো আমাদের এই 1 ঘন্টার ওয়েবিনারের মধ্যে লাস্টে যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমরা লাস্টে একটা কিউএনএ সেশন রাখবো। কারো কিছু বলার থাকলে সে সেই টাইমটায় বলতে পারবে, ঠিক আছে? আচ্ছা। তো এপিআই জিনিসটার সঙ্গে সবাই পরিচিত। তো তোমরা যদি কোনোদিনও এপিআই নিয়ে কোনো কাজ করে, এপিআই যদি বিল্ড করে থাকে, এপিআই যদি বানিয়ে থাকো, বা এপিআই যদি কল করে থাকো, হয়তো বানাওনি কিন্তু অন্য কোনো এপিআই, থার্ড পার্টি এপিআই ইউজ করেছো, যদি কল করে থাকে এপিআই কে, অন্য একটা থার্ড পার্টি এপিআই কে, তো তাহলে সেটা তোমরা চ্যাট বক্সে লিখতে পারো যে তোমরা কে কি এপিআই ইউজ করেছো। আর যদি বানিয়েও থাকো তাহলে কোন প্ল্যাটফর্মে বানিয়েছো সেটা তোমরা লিখতে পারো, ঠিক আছে, চ্যাটে। তো যাই হোক, তো আমরা আজকে এপিআই একটা টেস্ট করব, জাস্ট জাস্ট টেস্ট করব, বানাবো না। বানাবার জন্য পরে আমরা শিখবো, সেটা অন্য ক্লাসে বা অন্য কোর্সে শিখবো। আজকে জাস্ট আমরা টেস্টিং টুকুই দেখবো, ঠিক আছে? মানে আমাদের কাছে এপিআই অলরেডি বানানো রয়েছে, সেটা কি করে টেস্ট করব, কেন টেস্ট করব, এপিআই কি, এপিআই এন্ড পয়েন্ট কি, এগুলো আমরা জাস্ট ছোট করে দেখবো। তো আহ লেট মি শেয়ার মাই স্ক্রিন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? কেউ প্লিজ কনফার্ম করো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। ওকে, ওকে। তো আমরা এপিআই টেস্টিং নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে আমরা একটুখানি প্রজেক্ট গুলোকে রান করে নিই। আমরা যে এপিআই টেস্টিংটা দেখছি এটা জ্যাঙ্গোতে দেখছি, কিন্তু যে কোনো এপিআই কিন্তু টেস্ট করার প্রসেসটা একইভাবে টেস্ট করে। জ্যাঙ্গোতে একটু অন্যভাবে একটা নিজস্ব টুল আছে, বাট এছাড়াও আমরা অন্যভাবেও দেখাবো। একইভাবে কিন্তু সবকটা এপিআই কে আমরা টেস্ট করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার এপিআই টেস্ট করার আগে জাস্ট আমরা একটা জিনিস, আচ্ছা, তো এপিআই কিভাবে টেস্ট করতে হয় সেটা দেখার আগে আমরা এপিআই জিনিসটা কি সেটা একটু ছোট করে দেখবো, শুনবো, জাস্ট ছোট্ট করে একদম। এপিআই হচ্ছে কিছুই না, আমরা যেরকম নর্মাল ওয়েব অ্যাপ্লিকেশন গুলো বানাবো, ওয়েব অ্যাপ্লিকেশনে সবসময় এপিআই হতে হবে তা না, আমাদের অন্য যে কোনো জায়গাতেও এপিআই হতে পারে, বাট আমরা ফোকাস করছি ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য যে এপিআই গুলো সেটাতে। তো সেখানে আমরা কি করি না, ধরো আমার কাছে একটা প্রজেক্ট আছে, ঠিক আছে? সে আমি লারাভেলে বানিয়েছি সাপোজ, কিন্তু আমার এমন একটা কিছু ফাংশনালিটিস দরকার যেটা হয়তো আমি লারাভেলে করতে পারলেও লারাভেলের থেকে আরো ইজিলি আমি অন্য কোনো একটা ফ্রেমওয়ার্কে করতে পারি, সে ডট নেটে করতে পারি, বা ডট নেট হয়তো সেটা আরো ইজিলি করা যায়, বা জ্যাঙ্গোতে আমি আরো ইজিলি ভাবে করতে পারবো সেটাকে। তো সেক্ষেত্রে, বা হয়তো আমি করবো এরকমটা নয়, হয়তো কেউ অলরেডি করে রেখে দিয়েছে, সেটাকে আমি ইউজ করব। অলরেডি করা রয়েছে, আমি হয়তো পে করব, পে করলে আমাকে একটা এপিআই কি দেবে, সেটা ইউজ করলেই আমি ওই এপিআইটাকে ইউজ করতে পারবো। এপিআই মানে হচ্ছে একটা কোড, যেখানে আমি একটা রিকোয়েস্ট দেবো, আর সেই এপিআইটা আমাকে একটা রেসপন্স দেবে, রিকোয়েস্টে হ্যান্ডেল করে রেসপন্স দেবে। এবার অনেকের মনে হতে পারে যে আমরা তো নর্মাল ব্যাক এন্ডে যেরকম লিখি কোড, যে আমরা ফ্রন্ট এন্ড থেকে রিকোয়েস্ট পাঠাই, ব্যাক এন্ডে রিকোয়েস্ট হ্যান্ডেল হয়, রেসপন্সটা আবার ফ্রন্ট এন্ডে ফিরে আসে, অনেকটা সেরকম। তো হ্যাঁ, এটা বলতে পারি যে অনেকটাই সেরকম। আমরা যখন দেখবো যে ফ্রন্ট এন্ড আমাদের আলাদা, ব্যাক এন্ড আলাদা, মানে আমরা যদি পুরো জ্যাঙ্গোতে স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন করি, বা পুরো লারাভেলে করি, বা পুরো ডট নেটে করি, সেক্ষেত্রে আমরা অতটা ফিল করতে পারবো না। কিন্তু যদি আমরা কোনো একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ককে কানেক্ট করি বা অ্যাটাচ করি, তাহলে সেক্ষেত্রে দেখবো যে আমার ব্যাক এন্ডের কোডগুলো আলাদা একটা জায়গায় রয়েছে, আলাদা ফ্রেমওয়ার্ক দিয়ে বানানো, আর ফ্রন্ট এন্ডের কোডগুলো আলাদা একটা ফ্রেমওয়ার্কে আলাদা প্রজেক্টের মতো করে আছে, ঠিক আছে, আলাদাভাবে হোস্টও করছি। তো সেখানে ফ্রন্ট এন্ডটা অনলি রেসপন্সিবল ফর রিপ্রেজেন্টিং, ঠিক আছে, সেখানেও লজিক থাকে, বাট সেখানে রিকোয়েস্ট হ্যান্ডেল করার মতো লজিক থাকে না, এটা রিপ্রেজেন্ট রিলেটেড লজিক থাকে আরো,
কম্পোনেন্ট কম্পোনেন্ট থাকে। আর ব্যাক এন্ডে মেনলি বিজনেস লজিকটা, যেটা আমার পুরো কোর অফ দা অ্যাপ্লিকেশন, সেটা বিল্ড করা থাকে, ঠিক আছে, সেটা আমাদের বানানো থাকে। আমরা কি করি, ফ্রন্ট এন্ড থেকে এপিআই কল করে ব্যাক এন্ড থেকে ডেটা হোক বা রেসপন্স হোক যা হোক তুলে এনে সেটাকে দেখাই, ঠিক আছে। তাহলে এপিআই জিনিসটা হচ্ছে কিছুই না, আরো যদি ইজি ভাবে বলতে চাই, যে অনেকগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে কমিউনিকেশন করতে হেল্প করে, ঠিক আছে। অনেকগুলো সফটওয়্যারের মধ্যে এপিআই থ্রু দিয়ে কমিউনিকেশন করে। কেউ যদি আইওটি করে, মানে আইওটি দিয়ে কাজ করে, তারা দেখবে যে আইওটি তে হার্ডওয়্যার গুলোর যে ডেটাটা সেটা এপিআই থ্রু দিয়ে সফটওয়্যারের কাছে আসে। তো হার্ডওয়্যার রিলেটেড যে একটা সিস্টেম সেটা একটা আলাদা এনভায়রনমেন্ট, আবার সফটওয়্যারের জায়গাটা একটা আলাদা এনভায়রনমেন্ট। এপিআই থ্রু দিয়ে আমরা কানেক্ট করি। এবার এপিআই এর ডেটাটা যদি আমার কাছে থাকে তাহলে আমার আরো সুবিধে। আমার অ্যাকচুয়ালি হার্ডওয়্যারটা দরকার নেই, হার্ডওয়্যারের ডেটাগুলো যদি কোনো একটা এপিআই থেকে আসে, তাহলে আমি সেটাকে সিমুলেশন টাইপেরও বানাতে পারবো। তো মানে আমার ব্যাপারটা হচ্ছে আমি কমিউনিকেশন করতে পারবো বিভিন্ন মাল্টিপল সফটওয়্যার বা মাল্টিপল অ্যাপ্লিকেশনের মধ্যে। এবার এরকমটা কি হতে হবে যে আমাকে সবসময় দুটো আলাদাই সফটওয়্যার হতে বা আলাদা টাইপের সফটওয়্যার হতে হবে বা আলাদা টাইপের অ্যাপ্লিকেশন হতে হবে? এরকমটা নয়, দুটো সেম টাইপের অ্যাপ্লিকেশনের মধ্যেও এপিআই কল করা যাবে। মানে এপিআই হচ্ছে তুমি যেখান থেকে খুশি কল করো না কেন, তোমার রিকোয়েস্ট হ্যান্ডেল করার মতো কোডটা লেখা রয়েছে, তুমি এপিআইটা রিকোয়েস্ট করছো, সেই রিকোয়েস্ট হ্যান্ডেল করে একটা রেসপন্স জেনারেট হয়ে আবার তোমার কাছে আসছে, যেখান থেকে কল করছো সেখানে আসছে। এবার এই এপিআই তে ডেটা যায় বা আসে আইদার এক্সএমএল অথবা জেসন ফরম্যাট, ঠিক আছে। তো সেগুলো আমরা বেশি ডিটেলসে যাচ্ছি না, এপিআই আমরা বানাবো না, জাস্ট আমরা এপিআই টেস্ট করবো আজকে, ঠিক আছে। কিভাবে বানায় না বানায় সেগুলো আমরা তো পরে দেখবোই। তো এপিআই যদি আমাদের কাছে বানানো থাকে, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে আমরা এপিআই কেন টেস্ট করব। এপিআই কি জিনিসটা সেটা যারা জানে ঠিক আছে, যারা জানো তারা একটুখানি জাস্ট ছোট একটা সিম্পল আইডিয়া তাদের হয়েছে। এবার হচ্ছে এপিআইটা তো বানালাম, এই এপিআই টেস্ট করবো কেন? এপিআইটা টেস্ট করবো কারণ অনেকগুলো রিজন হতে পারে তার, ঠিক আছে। প্রথম রিজন হতে পারে যে তুমি এপিআইটা যেখানে বানিয়েছো, ঠিক আছে, আর যেখান থেকে কল হবে দুটো আলাদা জায়গা। বা তুমি ধরো এপিআই ডেভেলপার, যেখান থেকে কল হয় সেই সিস্টেমটা তোমার কাছে নেই, তুমি একটা ডেমো সিস্টেম বানাতেই পারো। সেটা না বানিয়ে তুমি ধরো জাস্ট টেস্টিং করবে, তার জন্য ডেমো সিস্টেম তুমি হয়তো বানাতে চাইছো না, জাস্ট তুমি কল করে দেখবে যে তুমি যেই রিকোয়েস্টটা দিচ্ছ তার রেসপেক্টে তোমার এক্সপেক্টেড আউটপুটটা আসছে কিনা, এটা তুমি টেস্ট করতে চাইছো। তার জন্য তুমি এপিআই টেস্টিং করবে, ঠিক আছে। আর তুমি অ্যাকচুয়াল ইন্টিগ্রেট করার আগে তুমি হয়তো নিজে একবার টেস্ট করে দেখতে চাইছো যে এপিআইটা ঠিকঠাক কাজ করছে কিনা, বা যেটা চাইছিলাম সেরকম রেজাল্ট আসছে কিনা, বা কতক্ষণ আসছে আউটপুট আসছে, বা কি ফরম্যাটে আউটপুটটা আসছে, বা এই ফরম্যাটে আউটপুট আসলে আমাকে বাকি কোডগুলো কিভাবে লিখতে হবে। এই বিভিন্ন জিনিসগুলো জানার জন্য আমাদের এপিআই টেস্টিং করতে লাগে, ঠিক আছে। আরো রিজন হতে পারে এপিআই টেস্টিং করার, প্রচুর রিজন হতে পারে। আমি হয়তো একটা এপিআই কিনেছি, এবার আমি অ্যাকচুয়াল প্রজেক্টের মধ্যে সেটাকে ডিরেক্ট কল না করে আমি আগে একটা নিজে টেস্ট করে দেখছি যে কিভাবে যেটা আসছে, বা কিভাবে কল করছি, বা কি কি আমাকে পাস করতে হচ্ছে কল করার সময়, বা আদৌ এপিআইটা কল করার সময় আমার অথেন্টিকেটেড কিনা, কি কি টোকেন দিতে হচ্ছে, হ্যাঁ না তাহলে এইগুলো সব আমি টেস্ট করে দেখছি। তারপর হয়তো আমি না লাইভ প্রজেক্টে ইন্টিগ্রেট করবো, লাইভ প্রজেক্টে দুম করে একটা জায়গায় হয়তো এরার চলেও আসতে পারে, বা আমার এক্সপেক্টেড জিনিস মানে এক্সপেক্টেড ভাবে হয়তো কাজ নাও করতে পারে, তার জন্য আমরা টেস্ট করে নেবো, ঠিক আছে। তো তার জন্যই এপিআই টেস্টিংটা করব। এবার এপিআই টেস্টিং করার জন্য আমরা অনেকভাবে করতে পারি। আহ, অনেকগুলো টুল হয় বিল্ট ইন, যার মধ্যে ওয়ান অফ দ্য পপুলার টুল হচ্ছে পোস্টম্যান, ঠিক আছে। পোস্টম্যানে আমরা এপিআই টেস্ট করতে পারি। আর যদি আমরা জ্যাঙ্গো দিয়ে করে থাকি, ঠিক আছে, আমাদের এই এপিআইটা জ্যাঙ্গো দিয়েই বানানো, ঠিক আছে, আর আমরা টেস্টিংটাও জ্যাঙ্গো রেসপেক্টেই করছি। কিন্তু পোস্টম্যানে তুমি যে কোনো এপিআই কে টেস্ট করতে পারো, সেটা যে কোনো জায়গাতে বানাও না কেন। আহ জ্যাঙ্গো দিয়ে যদি কেউ এপিআই বানিয়ে থাকে, তাহলে ওখানে দেখবে একটা ডিআরএফ বলে টুল আমরা ইউজ করি, ঠিক আছে। তো ডিআরএফ টুল কি করে না, নিজে থেকেই একটা এপিআই টেস্টিং করার জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেয় তোমাকে, তখন আর পোস্টম্যানের হেল্প না নিলেও চলবে। তুমি চাইলে নিতেই পারো পোস্টম্যানে, তুমি সবসময়ই পোস্টম্যান ইউজ করে তুমি কাজ করতে পারো। কিন্তু তুমি চাইলে পোস্টম্যান না ইউজ করে ডিআরএফ এর মধ্যে বিল্ট ইন তোমার কাছে একটা ইন্টারফেস ওরা প্রোভাইড করে, যেখানে তুমি এপিআইটাকে টেস্ট করতে পারো। এবার এপিআই টেস্ট করারও আগে আমাকে আরেকটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে এপিআই এন্ড পয়েন্ট কি, ঠিক আছে। এপিআই এন্ড পয়েন্ট মানে তোমার এপিআই গুলো যেখান থেকে আমরা কল করি সেই ইউআরএল গুলোকে এপিআই এন্ড পয়েন্ট বলে, একদম বাংলা সিম্পল ভাবে যদি বলতে চাই, যে এপিআই গুলো যেখান থেকে আমরা টেস্ট করব, যেই ইউআরএল এর থ্রু দিয়ে আমরা কল করবো সেটা হচ্ছে আমাদের এপিআই এন্ড পয়েন্ট।
এবারে এপিআই এন্ড পয়েন্ট গুলো আমরা বানাবো এপিআই ডেভেলপ করার সময়, যখন আমরা এপিআই বানাবো তখন আমরা এন্ড পয়েন্ট গুলো বানিয়ে রাখি, ঠিক আছে? যে এই একটা এন্ড পয়েন্ট, এইখানে যদি কেউ রিকোয়েস্ট পাঠায় তাহলে এই রেসপন্সটা তার রেসপেক্টে যাবে, এটাই হচ্ছে এপিআই এর কাজ। তো ওই যে যেখান থেকে রিকোয়েস্ট আসছে ওটা হচ্ছে এপিআই এন্ড পয়েন্ট। আবার যেখান থেকে রিকোয়েস্ট, এবার তোমার এপিআই কল করার সময়, ঠিক আছে, আমাদের অনেক টাইপের রিকোয়েস্ট হতে পারে, ঠিক আছে? যেমন গেট হতে পারে, পুট হতে পারে, পোস্ট হতে পারে, ঠিক আছে, প্যাচ হতে পারে, ডিলিট হতে পারে, এই ধরনের। বেসিক্যালি আরো হয়, বেসিক্যালি এগুলো কমন, এই ধরনের রিকোয়েস্ট গুলো হয় এই এপিআই কলগুলো, যেমন গেট পুস্ট, গেট পুট, পোস্ট, ডিলিট, প্যাচ, এগুলো। এবার প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে, ঠিক আছে? এগুলো আমরা ডিটেলসে, আমরা যখন এপিআই বানাতে শিখবো তখন আমরা এগুলো পুরোটাই ডিটেলস, প্রত্যেকটা রকমের এপিআই, প্রত্যেকটা এন্ড পয়েন্ট, এগুলো সবকটাই বানাবো ম্যানুয়ালি। আর আহ, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এবার ব্যাপার হচ্ছে, এপিআই এন্ড পয়েন্ট জিনিসটা তো বুঝলাম, এপিআই হঠাৎ করে আমরা কেন ইউজ করবো? আর এপিআই ইউজ করবো তো করবো, জ্যাঙ্গোর এপিআই কেন হঠাৎ করে ইউজ করবো? আমাদের তো অনেক ল্যাঙ্গুয়েজ, আমরা লারাভেল শিখেছি, আমরা ডট নেট শিখেছি, আমরা হঠাৎ করে জ্যাঙ্গোর এপিআই কেন বানাবো? কি দরকার পড়ে? যারা নতুন ল্যাঙ্গুয়েজ হঠাৎ করে, মানে যারা জানো তাদের জন্য বলছি না, যারা হয়তো জ্যাঙ্গোটা জানো না তাদের জন্য বলছি, তাহলে হঠাৎ করে তাহলে জ্যাঙ্গো নতুন করে একটা জ্যাঙ্গো ল্যাঙ্গুয়েজ শিখবো, একটা ফ্রেমওয়ার্ক শিখবো, তার জন্য আবার যদি পাইথন না জেনে থাকি তাহলে পাইথন একটু একটু বেসিক বেসিক শিখতে হবে, তারপর একটা এপিআই বানাবো, এত খাটবো কেন? এত তুমি নাও খাটতে পারো, কিন্তু এটার মানে এত খাটার রিজন আছে কিরকম। না, ধরো পাইথন যখনই লাইব্রেরি চলে আসছে, মানে পাইথনের ফ্রেমওয়ার্ক তো জ্যাঙ্গো, আর জ্যাঙ্গোর হচ্ছে তোমার একটা লাইব্রেরি ডিআরএ বা তোমার জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক, সেখানে আমরা এই টুলটা ইউজ করে আমরা এটা বানাবো, এপিআই গুলো বানাবো। তার কারণ হচ্ছে, ধরো তুমি একটা এক্সিস্টিং প্রজেক্ট তুমি কোথাও একটা বানিয়েছো, লারাভেল হোক বা কোথাও একটা বানিয়েছো, ডট নেট হোক, মান হোক, কোথাও বানিয়েছো, যে কোনো একটা ফ্রেমওয়ার্কে বানিয়েছো। ধরো তোমার কোথাও একটা এমন একটা জিনিস দরকার পড়লো যেটা তুমি পাইথনেই করতে পারবে খুব ইজিলি, অন্য ফ্রেমওয়ার্ক গুলোতে হয়তো করতে তো সবই পারবে, তুমি লজিক জানলে তুমি মঙ্গল গ্রহতে গেলেও তুমি কোড লিখে ফেলতে পারবে, তুমি লজিক জানলে তোমাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু তুমি জ্যাঙ্গোতে হয়তো তোমার ওই জিনিসটা করার জন্য সুন্দর লাইব্রেরি আছে। এরকম একটা এক্সাম্পল কি, সব থেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে, তুমি যদি মেশিন লার্নিং তোমার প্রজেক্টের মধ্যে করতে চাও, ইমপ্লিমেন্ট করতে চাও, তো আরেও করতে পারে, কিন্তু আর তো মেশিন লার্নিং, ঠিক আছে, আর এর এপিআই টেপিআই যদি বানাতে চাও সেটা অন্যরকম হবে, কিন্তু আরটা তো তোমার ওয়েব ডেভেলপমেন্টের জন্য নয় খুব একটা। তো তুমি অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে তুমি অ্যালগোরিদম যদি জেনে থাকো তুমি মেশিন লার্নিং করতেই পারো, কিন্তু তুমি পাইথনের মতো ফ্লেক্সিবিলিটিটা পাবে না। এটা তো সবাই জানি আমরা, এটা নতুন করে বলার কিছু নেই। তো এক্ষেত্রে তুমি যা কিছু, তুমি ধরো ইমেজ ক্লাসিফিকেশন করছো, তুমি ধরো সেন্টিমেন্ট অ্যানালিসিস করছো, তুমি ধরো একটা ই কমার্স ওয়েবসাইট বানিয়েছো, তুমি কাস্টমারের যে রিভিউ, ঠিক আছে, সেখানে আমরা এই যে ই কমার্স ওয়েবসাইটটা বানাই সেখানেই আমরা কাস্টমারের রিভিউ গুলো ডেটাবেসে স্টোর করি। তো তুমি কাস্টমারের রিভিউটাকে অ্যানালিসিস করে ধরো জানতে চাইছো যে তোমার আরো কি টাইপের প্রোডাক্ট এলে তোমার কাস্টমাররা বেশি স্যাটিসফাই হবে, বা ওরা কি ধরনের প্রোডাক্ট চাইছে, বা ধরো তুমি যে প্রোডাক্ট গুলো তুমি ডেলিভার করেছো অলরেডি, সেগুলোতে কি কি টাইপের ফল্ট রয়েছে, ভাঙা প্রোডাক্ট ডেলিভারি হয়ে গেছে, বা ডেলিভারি তোমার হওয়ার কথা ছিল 2 তারিখ হয়েছে 10 তারিখ, এতটা ডিলে হয়ে গেছে, বা আরো কিছু প্রবলেম, কাস্টমারদের রিভিউটা কি টাইপের আসছে, এটা তুমি ম্যানুয়ালি পড়ে পড়ে তো করতেই পারো, সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু তুমি ধরো প্রচুর একটা বড় ই কমার্স ওয়েবসাইট, সেখানে তো ম্যানুয়ালি লোক পড়ে পড়ে পড়বে না, সেখানে তোমার মেশিন লার্নিং অ্যালগোরিদম ইউজ করবে। সেখানে কি টাইপের অ্যালগোরিদম ইউজ করতে পারো, যে কোনো তোমার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করছে তুমি কি চাইছো অ্যাকচুয়ালি। তো ওয়ান অফ দ্য এক্সাম্পল হতে পারে যে তুমি ধরো সেন্টিমেন্ট অ্যানালাইসিস করছো, সেন্টিমেন্ট অ্যানালাইসিস একটা খুব পপুলার মেশিন লার্নিং এর একটা অ্যাপ্লিকেশন, আমরা করি অনেক সময়তেই করি, টুইটারের ডেটা সেট নিয়ে আমরা কাজ করি ডেমনি টেস্টিং এর জন্য। তো সেটা তুমি তোমার নিজের অ্যাপ্লিকেশনে কিন্তু জাস্ট তুমি ওই টুইটার ডেটা সেটের জায়গাতে তুমি তোমার ডেটাবেস থেকে ডেটাটা তুলবে, ঠিক আছে? তো সেখানে এইটা তুমি যতটা সুন্দরভাবে তুমি পাইথনে বা জ্যাঙ্গোতে করতে পারবে, জ্যাঙ্গো মানেই তো পাইথন, নতুন কিছু নয়, পাইথনে যা যা করতে পারবে সেইগুলো সবকিছুই তুমি জ্যাঙ্গোতে করতে পারবে। যারা জ্যাঙ্গো জানো তারা জানে, ভিউতে পাইথনে যা যা কোড লিখি সেগুলোই ভিউতে ব্যাকএন্ডে আমরা লিখি, ভিউজ ডট পাইতে, সেখানে তুমি যা খুশি করো না কেন, পাইথনেরই কোড, অ্যাট দ্য এন্ড অফ দ্য পাইথনের কোড, সেখানে কোনো সমস্যা নেই। তো ওখানে তুমি মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ইমেজ ক্লাসিফিকেশন, মানে তুমি যদি ধরো তোমার একটা রয়েছে মেডিকেল রিলেটেড কোন একটা তুমি পোর্টাল বানিয়েছো, ঠিক আছে, হসপিটাল ম্যানেজমেন্ট রিলেটেড বা কিছু একটা, আমরা এরকম কাজও করে থাকি যে ব্রেনের ছবি থেকে টিউমার ডিটেকশন, ঠিক আছে, এটা মেশিন লার্নিংটা আমরা করি ঠিক কথা, কিন্তু এত সিরিয়াস জিনিস আমরা যদিও কোনো একটা ডাক্তারের অ্যাপ্রুভাল ছাড়া করি না, তাও মেশিন লার্নিং দিয়ে প্রাইমারি জিনিসটাকে আমরা ফিল্টার করে ফেলতে পারি।
ঠিক আছে। তো তারপর লাং ক্যান্সার, ঠিক আছে, লাংসের ছবি থাকে, তো ডেটা সেট গুলো পাওয়া যায় ইজিলি। তো সেই লাংস ক্যান্সার ট্যান্সার, ওই লাংসের প্রচুর ছবি আছে। সেখানে তোমার দুটো ক্লাসে ভাগ করে দিচ্ছে, বাইনারি ক্লাসিফিকেশন হচ্ছে, যে তোমার আহ একটাতে ক্যান্সার, একটাতে নো ক্যান্সার, এরকম অনেক কিছু। বা তোমরা ইমেজ ক্লাসিফিকেশন থেকে শুরু করে সব কিছু করতে হয়। তার জন্য পাইথনে ছোট ছোট কোড লিখতে হয়, মানে সব লাইব্রেরি রয়েছে, ঠিক আছে, মানে জাস্ট ছোট ছোট কোড, সেই কোডগুলো অ্যাভেলেবেল, সেগুলো তুমি যদি কপি করে জাস্ট পেস্ট করবে নিজের মতো করে, কিছু একটুখানি ম্যানুপুলেট করবে অবশ্যই, আর লজিকটা বুঝতে হবে। অন্ধের মতো কপি পেস্ট করলে আবার আহ, তুমি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবে না। সেটা সেইটুকু তুমি যদি জানো, তাহলে তুমি তোমার ডেটাবেসের মধ্যে কিভাবে ওটাকে অ্যাপ্লাই করবে, বা তোমার ধরো ওখানে ধরো দুটো ক্লাসের উপর রয়েছে, তুমি ধরো তিনটে ক্লাস বা চারটে ক্লাসে করতে চাইছো, সেটা তোমার আপ টু ইয়োর অ্যাপ্লিকেশন। তুমি ক্লাসিফিকেশন করতে পারো, নট অনলি ক্লাসিফিকেশন, তুমি যা খুশি করতে পারো। এবার ধরো তুমি আরো করতে পারো ই কমার্সে। কিরকম না, তোমার ধরো একটা প্রোডাক্টের প্রাইস কত হওয়া উচিত, দেখবে এখন কিন্তু অ্যামাজন বা যে কোনো ই কমার্সে কম্পেয়ার করে দেয়। তুমি একটা প্রোডাক্ট ধরো দেখছো, ধরো 2,500 টাকা, 2,500 টাকা, ও তোমাকে, তুমি যখন ওটা সিলেক্ট করো তোমাকে কম্পেয়ার করে বলে দিচ্ছে যে তুমি এই একই টাইপের প্রোডাক্ট তুমি 2,500 টাকায় দেখছো, ও কিন্তু আবার খুঁজে বার করে এনে দেখাচ্ছে যে এটা 2,300 টাকাতেও আছে, আবার এটা 2,600 টাকাতেও আছে। তো তুমি সেখান থেকে তোমার যেটা সুটেবল তুমি সেটা সিলেক্ট করছো। তো এই যে এটাও কিন্তু এটা মেশিন লার্নিং ছাড়াও পসিবল, কিন্তু তুমি মেশিন লার্নিং দিয়ে করলে আরো সুন্দর জিনিসটা হবে। আবার এখানে যদি তুমি আবার রিইনফোর্সমেন্ট লার্নিং তুমি যদি অ্যাড করো, তাহলে তো কাস্টমার যত ইউজ করবে তত তোমার মেশিনটা ট্রেন হবে, তত বেটার রেজাল্ট দেবে। তো যাই হোক, তো আমাদের আজকের ওয়ার্কশপটা মোটেই মেশিন লার্নিং এর নয়, তাও আমি বলছি, কারণ হচ্ছে এই যে এই জায়গাটাতে কিন্তু জ্যাঙ্গো ভীষণ ফ্লেক্সিবল, ঠিক আছে। এবার আহ, আবার অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ গুলো হয়, অন্যান্য যে ফ্রেমওয়ার্ক গুলো হয়, সেগুলো আবার ওয়েব ডেভেলপমেন্টের জন্য বেটার একদম, যেমন ধরো লারাভেল, পিএইচপি, এগুলো সেইগুলো তোমার পুরো বানানোই হয়েছে, পুরো ফোকাস করে বানানো হয়েছে ওয়েব ডেভেলপমেন্টের জন্য। তাহলে তুমি দেখছো যে তুমি যদি শুধু জ্যাঙ্গো শেখো, তাহলে তুমি সবই করতে পারছো, কিন্তু লারাভেলের মতো ফ্লেক্সিবিলিটি হয়তো কোথাও একটা গিয়ে তোমার মনে হচ্ছে যে পাচ্ছি না। আবার তুমি ধরো পুরো লারাভেল করছো, তো পুরো সবকিছু লারাভেলে বানাচ্ছো বা ডট নেটে বানাচ্ছো, তখন তোমার যেন মনে হচ্ছে না এই জায়গাটা একটু পাইথনটা ইউজ করলে মনে হয় বেটার, আমার ইজিলি কাজটা করতে পারতাম। পাইথন ছাড়াও তুমি করতে পারবে, কিন্তু ইজিলি করতে পারছো, মানে ধরো তুমি ইমেজ ক্লাসিফিকেশন আমরা পাইথনে বলছি খুব ইজি, এটা যদি তুমি লজিক ইফেলস দিয়ে করতে যাও তুমি পাগল হয়ে যাবে। মানে প্রথম কথা প্রচুর ম্যাথামেটিক্স লাগবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, হ্যাঁ না তেনা প্রচুর জিনিসপত্র লাগে এখানে, ঠিক আছে। তো সেইটা যদি তুমি ম্যানুয়ালি থিওরিটিক্যালি খাতায় বসে বসে ইফেলস দিয়ে করতে যাও, ওখানেও কিছু বিল্ট ইন লাইব্রেরি আছে, কিন্তু এত ফ্লেক্সিবল নয় লাইব্রেরি। এটাই যে ডিফারেন্স, আর কিছু না। আর যারা পাইথন জানো তারা তো জানোই যে পাইথনে কোড করাটা খুব ইজি, সিনট্যাক্সের অতটা এ নেই, খালি ইনডেন্টেশনটা একটু এ থাকলেই হয়। তো এবার যেটা বলছিলাম, যে তুমি লারাভেল শেখার পর কোথাও একটা গিয়ে তোমার মনে হচ্ছে যে তোমার এই জায়গাটা হয়তো একটু পাইথন হলে ভালো হতো। আবার তুমি পুরোটা জ্যাঙ্গো শিখেছো, তোমার কোথাও মনে হচ্ছে না জ্যাঙ্গোটা আমি শিখেছি, সবই করছি, ঠিক আছে, কিন্তু লারাভেলে যেন এই মিডিলওয়্যারটা একটু বেশি ভালোভাবে আমরা করতে পারি। বা আবার ধরো লারাভেলে হয়তো তোমার অথেন্টিকেশনটা একটু সুন্দরভাবে করতে পারি, এটা তোমার মনে হতেই পারে। তুমি যখন দুটো শিখবে পর পর, তুমি নিজেই কম্পেয়ার করতে পারবে যে এইটার এটার ভালো, এটা আবার এইটার আবার এটা ভালো। প্রত্যেকটা জিনিসেরই তো প্রোজ অ্যান্ড কনস থাকে। এই দুটোকে মার্জ করার জন্য তুমি কিন্তু এপিআই খুব সুন্দরভাবে এটা তোমার হেল্প করবে, ঠিক আছে। তো তুমি লারাভেলে ধরো পুরো অ্যাপ্লিকেশনটা বানালে, তোমার ঠিক যেটুকু পার জ্যাঙ্গোতে বানানো দরকার তুমি ঠিক সেইটুকু পার পাইথনে বানিয়ে এপিআই কল করে নিয়ে চলে যাবে। তো এই জন্য তোমার প্রথমে যে প্রশ্নটা বলছিলাম, যে কেন তুমি হঠাৎ করে নতুন করে পাইথন শিখবে, কেন তুমি জ্যাঙ্গো শিখবে, তুমি অলরেডি তুমি তিন চারটে ফ্রেমওয়ার্ক হয়তো জানো ওয়েব ডেভেলপমেন্টের, তাহলে এটা আবার হয় এটা। তো এইটা একটা কারণ, আমরা কিন্তু স্ট্রং কারণ আমরা এটাকে বলতেই পারি, ঠিক আছে। আর লাইব্রেরি রিলেটেড তার কিছু বলছি না, লাইব্রেরি তো স্ট্রং, কমিউনিটি ভালো, সবকিছু ঠিক আছে, এগুলো নিয়ে আর নতুন করে বলছি। এবার আমরা টেস্টিং এ চলে আসছি, ঠিক আছে। টেস্টিং এ আহ, আমার এখানে একটু ডেটাবেসটা দেখাই। হ্যালো। আমরা, হ্যাঁ বলো। বলছি আমার নাম সুপ্রিয় সেন। বলছি স্যার, লারাভেলে যে এপিআইটা বানানো হচ্ছে আর জ্যাঙ্গোতেও সেই এপিআই বানানো হচ্ছে। তো একদম। দুটো এপিআই এর মধ্যে ডিফারেন্সিয়েট আপনি বলছেন, যদি যদি আমি মেশিন লার্নিং যদি কিছু ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে জ্যাঙ্গো ইজ দ্য বেস্ট। না না, এটা একটা এক্সাম্পল ছিল। হ্যাঁ। তো দুটোর মধ্যে তো কোনো তফাৎ কি আছে খালি ওই মেশিন লার্নিং বাদ দিয়ে? না, তুমি যেগুলো পাইথনে ইজিলি করতে পারছো সেইগুলোই তোমার ডিফারেন্স। এছাড়া এপিআই তো এপিআই হয়, এপিআই তো তুমি যেখান থেকে ইচ্ছে কল করো না কেন, যে কোনো অ্যাপ্লিকেশন থেকে কল করো না কেন, জিনিসটা সেম। এবার হুম। তুমি ওখানে ব্যাক এন্ডের কোডটা লিখেছিলে লারাভেলে, এখানে তুমি ব্যাক এন্ডের কোডটা লিখবে জ্যাঙ্গোতে, ঠিক আছে। আচ্ছা।
আমরা কিন্তু এই যে এখানে টেস্টিংটা করছি, এটাতে মেশিন লার্নিং করিনি, জাস্ট কি করে টেস্টিংটা করছি এইটুকু বোঝাবার জন্য আমরা একটা ক্রাড অ্যাপ্লিকেশন মতো মানে বানানো রয়েছে, এপিআইটা বানানো রয়েছে, সেটা আমরা টেস্ট করে দেখাবো। এইটা হচ্ছে আমার ডেটাবেসটা, ঠিক আছে, ডেটাবেসে আমার এই ডেটাটা রয়েছে। এবার আমরা আম, যে কটা অপারেশন হয় এপিআই তে সব করে টেস্ট করে দেখতে পারি। ধরো তোমার আমার কাছে এপিআই জ্যাঙ্গোতে যদি বানাও, তাহলে এখানে অনেকগুলো প্রসেস আছে বানানো, ঠিক আছে। তুমি ভিউ সেট ইউজ করতে পারো, ঠিক আছে। ভিউ সেট আমি কি করে কি করে সেগুলো তো বলছি না এখন, ওগুলো অনেক ডেপথে পরে আলোচনা করব। তোমার ভিউ সেট ইউজ করতে পারি, যারা ভিউ টিউ জানো আর কি, জ্যাঙ্গো একটু হলেও যারা জানো তারা ভিউ টার্মটা রিলেট করতে পারবে। আবার লারাভেল যারা শিখেছে তাদের কাছে আবার ভিউ মানে ফ্রন্ট এন্ড, সেটা কিন্তু নয়। জ্যাঙ্গোতে ভিউ মানে হচ্ছে ব্যাক এন্ড, ঠিক আছে। লারাভেলে তোমার ব্লেড গুলোকে আমরা ভিউজ ফোল্ডারের মধ্যে রাখি, সেটা ভিউজ, ঠিক আছে। তো যাই হোক, পাইথনে মানে জ্যাঙ্গোতে তোমার ভিউ মানে হচ্ছে ব্যাক এন্ডটা, কন্ট্রোলার বলতে পারো, লারাভেলের সাথে যদি কম্পেয়ার করো কন্ট্রোলারের মতো করে ভাবতে পারো। তো এইখানে তোমার কি একটা বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, ভিউতে তোমার ওই রিকোয়েস্টটাকে হ্যান্ডেল করা রয়েছে, ঠিক আছে। ও ভিউ সেট যেটা বলছিলাম, হ্যাঁ, তুমি ভিউ সেট ইউজ করে করতে পারো। ভিউ সেট হচ্ছে এপিআই বিল্ড করার জন্য একটা টুল, জ্যাঙ্গোতে অলরেডি রয়েছে ডিআরএফ এর মধ্যে, সেটা যখন আমরা বানাবো তখন দেখবো। অথবা তুমি ক্লাস ইউজ করতে পারো। আমাদের ভিউ জ্যাঙ্গোতে দু রকমের হয়, একটা হচ্ছে ক্লাস বেস ভিউ আর একটা হচ্ছে ফাংশন বেস ভিউ। আমরা প্রথম প্রথম যখন জ্যাঙ্গো শিখি তখন আমরা ফাংশন বেস ভিউস কল করি, ঠিক আছে, ইমপ্লিমেন্টও তাই করি, কলও তাই করি। মানে ফাংশন বেস ভিউ বানাই আর কি। ছোট ছোট ডেভ দিয়ে 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 ছোট ছোট ফাংশন বানাই, তারপর সেগুলোকে ইউআরএল এর সাথে ম্যাপ করে কল করি। আবার আমরা চাইলে ক্লাস বেস ভিউ করতে পারি। ক্লাস বেস ভিউটা তোমার বেটার, কেন আমরা এট দ্য এন্ড অফ দ্য আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ফ্রেমওয়ার্ক ইউজ করছি। আমরা দেখেছি মডেল থেকে শুরু করে মাইগ্রেশনের যে ফাইলগুলো সবই কিন্তু ক্লাস, ঠিক আছে। তো সেখানে ভিউটাই বা কেন ফাংশন থাকবে, ভিউটাও ক্লাস হওয়া উচিত। মানে আমরা যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর প্যারাডাইম ফলো করি তাহলে সবকিছুকেই ক্লাস অবজেক্ট হতে হবে। তাহলে সেখানে ভিউটাও কিন্তু ক্লাস এক একটা হতে পারে। সেই ক্লাসের মধ্যে তুমি ফাংশন লিখছো, সেটা নিজেদের মধ্যে ম্যাপিং ট্যাপিং করা যাবে, তার প্রসেস আছে। তো তুমি এখানেও এপিআই বানানোর সময় তো এই তিনটে প্রসেস ফলো করেই কিন্তু এপিআই বানাতে পারো। প্রথম হচ্ছে তুমি ফাংশন বেসড ভিউ, যেটা নর্মাল আমরা প্রথমে একদম যেটা শিখি আমরা, সেই ফাংশন বেসড ভিউ ইউজ করে তুমি এপিআই বানাতে পারো, ঠিক আছে। তুমি ক্লাস বেসড ভিউ ইউজ করে এপিআই বানাতে পারো। আবার তুমি ভিউ সেট ইউজ করেও এপিআই বানাতে পারো, ঠিক আছে। তো এখানে আমাদের তিনটেই বানানো রয়েছে, আমরা তিনটেকে টেস্ট করব। তুমি টেস্টিং এর সময় কিছু বুঝতে পারবে না কে কি বানিয়েছে, কারণ আমরা একটা এপিআই এন্ড পয়েন্টে ঢুকবো, ও জাস্ট আমাকে কিছু ডেটা দেবে। এটা দেখে তুমি কখনোই বুঝতে পারবে না যে তুমি ভিউ সেট দিয়ে এপিআইটা বানিয়েছিলে, নাকি তুমি ক্লাস বেসড ভিউ দিয়ে বানিয়েছিলে, নাকি তুমি ফাংশন বেসড ভিউ দিয়ে বানিয়েছিলে, সেটা তুমি বুঝতে পারবে না। কিন্তু এটা আমরা যখন এপিআই বানাবো তখন আমরা এই তিনটে ভাবে বানাবো আর কি, এটা বললাম। তো আমরা ধরো এই ডেটাবেসে ডেটাটা রয়েছে, আমরা প্রথমে একটা গেট রিকোয়েস্টের জন্য এপিআই বানানো রয়েছে, সেটাকে একটু কল করব। তো দেখো, আমি যদি প্রজেক্টটাতে যাই, এইটা হচ্ছে আমাদের ইউআরএল, ঠিক আছে। এই ইউআরএলটা যদি আমরা এবার তুমি দুভাবে করতে পারো। এক হচ্ছে তুমি পোস্টম্যানে গিয়ে করতে পারো, আর আরেকটা জিনিসও দেখাবো, তুমি যদি জ্যাঙ্গো ডিআরএফ ইউজ করো তা ডিআরএফ করতে পারো। এই দেখো এই ইউআরএলটাই হচ্ছে এটা। মাই অ্যাপ হচ্ছে আমার অ্যাপের নাম, অ্যাপ এপিআই স্ল্যাশ ইএমপি 1। এখানে আমার একটা গেট এপিআই রয়েছে, ঠিক আছে, তাই দেখো এখানেও টাইপটাও গেট করা রয়েছে। এখানে কি হয়েছে, তোমার ইএমপি ডিটেলস গুলো তুলে আমাকে এনে দেখাচ্ছে, ডেটাবেস থেকে তুলেছে। কি কোয়ারি লিখেছি, কোয়ারি তো জানোই কি লিখতে হয়। তো আর কোথায় কিভাবে লিখেছি সেগুলো আমাদের এই ওয়ার্কশপের মানে নয়, মধ্যে নেই, ইনক্লুডেড নয়। তো সেগুলো আমরা পরে আলোচনা করব, আমরা জাস্ট টেস্টিং টুকুই দেখছি আজকে, ঠিক আছে। ছোট্ট ওয়ার্কশপ আজকে 1 ঘন্টা। তো যাই হোক, এখানে আমাদের দেখো ওখানে আইডি 23 পর্যন্ত ছিল, এখানে ওখানে যে কটা ডেটাবেসে আছে আমরা সব কটাই তুলেছি আর কি, সিলেক্ট স্টার করেছি, অল তুলেছি। তো এই দেখো 1 থেকে 1 2 এরকম করে 23টা রয়েছে। তোমার যদি ডেটাবেসেও যাও এইভাবে 23টা তুমি ডেটা পেয়ে যাবে ডেটাবেস থেকে। এবার এটা তো একটা এক্সাম্পল, আমরা নিশ্চয়ই একটা ক্রাড অ্যাপ্লিকেশন বা একটা ডেটাবেস থেকে ডেটা ফেচ করার জন্য এপিআই বানাবো না। কিন্তু তুমি ডেটাবেস ফেচ কিভাবে করবে সেটা এখানে দেখানো হচ্ছে। মানে আমরা তো প্রথমে এবিসিডি শিখতে দিচ্ছে, তারপরে তো মানে প্যারাগ্রাফ লিখবো, লেটার লিখবো, সেটাই আর কি। তারপরে আরেকটা আছে ক্লাস বেস এপিআই, সেটা ইএমপি 2। ইউআরএলটা আমি ইএমপি 2 বানিয়েছিলাম আর কি, টেবিলটার নাম ইএমপি, তো তাই আমি ইএমপি দিয়ে ইউআরএলটা বানিয়েছিলাম। তো সেটা তুমি তোমার যা খুশি বানাবে।
এটাও দেখো সেম রেজাল্ট আসছে, আউটপুট দেখে তুমি কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারবে না সেম, কিন্তু ওটা বানানো ছিল হচ্ছে তোমার মোস্ট প্রবাবলি ফাংশন বেস ভিউ দিয়ে, আর এইটা বানানো রয়েছে ক্লাস বেস ভিউ দিয়ে। আউটপুটে তুমি কিছু বুঝতে পারবে কেন, কেন বুঝতে পারবে না, আর বুঝতে পারার তো কথাও নয়। তোমার তো ডেটাটা আসছে কিসে, জেসন ফরম্যাটে, ঠিক আছে। এবার পোস্টম্যান যারা ইউজ করেছে তাদের তো আমার কিছু বলার নেই, তারা জানো। যারা ইউজ করোনি তাদের জন্য তুমি এই, এখানে অনেকগুলো ফরম্যাট রয়েছে। তে যে জেসন ফরম্যাট হয় একদম টিএক্সটি ফরম্যাটে তোমাকে দেখাবে, ঠিক আছে। প্রিটিতে তোমাকে একটু এন্টার ফেন্টার মেরে যেরকম ফরম্যাটটা সুন্দর করে একটা লিস্ট অফ জেসন, আমরা পাইথনের ভাষায় এটাকে লিস্ট অফ জেসন বলতে পারি, যদিও লিস্ট অফ জেসন না, লিস্ট অফ ডিকশনারি বলতে পারি। আর এপিআই এর ক্ষেত্রে আমরা এটাকে অ্যারে অফ জেসন বলতে পারি, ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের ভাষায়। তো এটা তো এরকম, আর প্রিভিউ যদি করো একই লিস্ট করে দেখাবে বা তোমার অ্যারের মতো করে দেখাবে, ঠিক আছে। এইভাবে ডেটাটা তুমি তুলবে। এইবার এই জেসন ডেটাটাকে নিয়ে তুমি কি করবে সেটা তোমার লজিক। এপিআই এর কাজ হচ্ছে তোমাকে জেসন ডেটা প্রোভাইড করা, এক্সএমএল ও করা যায়, আমরা জেসন করি। জেসন ডেটা প্রোভাইড করা আমাদের কাজ, এপিআই টার কাজ। এবার এইটুকু দেওয়ার পর তুমি কি করবে সেটা, এবার তুমি ধরো একটা হ্যালো ওয়ার্ল্ড যদি প্রিন্ট করতে দাও, ওটা কিন্তু জেসন ফরম্যাটে আসবে, ঠিক আছে। তারপর তুমি হ্যালো ওয়ার্ল্ডটাকে নিয়ে তুমি কোথায় দেখাবে না দেখাবে সেটা তোমার কাজ, সেটা এপিআই এর কাজ নয়। এপিআই এর কাজ হচ্ছে ওই হ্যালো ওয়ার্ল্ডটা তোমাকে দেওয়া। তো একটা ধরো রিকোয়েস্ট এসেছে তোমার কাছে, এবার ও সেখানে ক্লাস হোক, ফাংশন হোক, ভিউ সেট হোক, যা কিছু করে হোক, একটা তোমাকে, এটা ধরো হ্যালো ওয়ার্ল্ডই তুমি রিটার্ন করতে চাইছো, তোমাকে হ্যালো ওয়ার্ল্ডটা রিটার্ন করে দেবে একটা স্ট্রিং এর মধ্যে, জেসন ফরম্যাটে তোমাকে দেবে। তারপর তুমি সেটাকে নিয়ে কোথায় প্রিন্ট করবে সেটা তোমার লজিক, সেটা আলাদা অ্যাপ্লিকেশনের লজিক। এবার যখন একটা অ্যাপ্লিকেশন, আমি প্রথমে বলছিলাম না এপিআই একটা অ্যাপ্লিকেশনের সাথে একটা অ্যাপ্লিকেশনের মধ্যে তোমার কমিউনিকেশন করে, তো এরকম জেসন ফরম্যাটে কমিউনিকেশন করে। যে ধরো ডেটাটা পাঠাচ্ছে সে জানে আমি কি কি পাঠাবো, আর যে ডেটাটা রিসিভ করছে সেও জানে আমি কি কি রিসিভ করবো, তাহলেই দুজনের মধ্যে কিন্তু কমিউনিকেশন হবে। তোমরা যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করো পাইথন বাদে অন্য ল্যাঙ্গুয়েজ গুলোতে, তখন দেখবে মেসেজ পাসিং বলে একটা জিনিস হয়, একটা অবজেক্ট আর একটা অবজেক্টের মেসেজ পাসিং করে কমিউনিকেট করে। পাইথনে ওটা ওরম ভাবে করে না। তো অন্যান্য সি প্লাস প্লাস বা জাভা বা যাই হোক, অন্য যে কোনো একটা তুমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যদি তুমি দেখো, মেসেজ পাসিং ঠিক যেরকমটা হয় র ডেটাই, কিন্তু ওখানে তো নর্মাল আমরা ভ্যারিয়েবল ট্যারিয়েবল দিই। তো সে এখানে সেটাই জেসন ফরম্যাট আমরা করছি, এখানে আমাদের অবজেক্ট অবজেক্ট না করে দুটো অ্যাপ্লিকেশনের মধ্যে করছি। এবার তুমি এটাও তোমার মনে প্রশ্ন আসতে পারে, আমার কাছে একটা জ্যাঙ্গোরি অ্যাপ্লিকেশন আছে, আমি একটা জ্যাঙ্গোরি এপিআই ইউজ করতে পারি। হ্যাঁ অবশ্যই পারো। তুমি একটা এপিআই বানিয়েছো মানে সেটা তুমি যেখান থেকে খুশি ইউজ করতে পারো, কোনো লিমিটেশন বলে কিছু নেই। মানে তুমি জ্যাঙ্গোতেও পারবে, লারাভেলেও পারবে, ডট নেটেও পারবে, যে কোনো জায়গায় পারবে, কারণ তুমি শুধু জেসনটা রিসিভ করবে ব্যাস, আর কিচ্ছু না। তো এই হচ্ছে তোমার গেট রিকোয়েস্ট একটা ছিল, দু রকম দেখালাম, একটা ক্লাস দিয়ে, ক্লাস বেস দিয়ে, একটা তোমার ফাংশন বেস দিয়ে। তো সেটা এইখানে টেস্টিং এ তুমি খুব একটা বুঝতে পারবে। এরপর আসছে হচ্ছে তোমার ভিউটা দেখালাম, এবার হচ্ছে তোমার গেট পোস্ট পুট প্যাচ। আচ্ছা এটাকেই আমরা পোস্টম্যান দিয়ে দেখলাম, তো এইটাকেই তুমি যদি নর্মাল ব্রাউজারে খোলো, তোমার প্রজেক্টটা রান করা আছে, রান সার্ভার করা রয়েছে, তাই তো। এরপর এটাকে তুমি যদি নর্মাল একটা ব্রাউজারে খোলো, সেম ইউআরএলটা পেস্ট করে যদি দাও, তুমি দেখতে পাবে ডিআরএফ তোমাকে একটা অটোমেটিক একটা ইন্টারফেস দিয়েছে। দেখো এই আমরা কিন্তু এই জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক, এই হেডিং ফেডিং কোথাও কিছু লিখিনি, এগুলো কিন্তু সব ডিআরএফ নিজে থেকে দিয়েছে, ঠিক আছে। ডিআরএফ তো একটা অ্যাপের মতো, মানে অ্যাপ বলতে জ্যাঙ্গোর অ্যাপ আর কি, জ্যাঙ্গো প্রজেক্ট যদি বানাও দেখবে ওখানে ছোট ছোট অ্যাপ থাকে, সেরকম একটা অ্যাপের মতো এখানে অথো একটা অ্যাপ, ঠিক আছে, এরকম একটা ডিআরএফ একটা অ্যাপের মতো। আমরা তাই জন্য ইনস্টলড অ্যাপের মধ্যে সেটিংস ডট পাইতে ডিআরএফ লিখি, কারণ এটা একটা অ্যাপ ইয়ার। ওর মধ্যে ওরা টেমপ্লেট টেমপ্লেট অলরেডি ওদের সব বানানো রয়েছে, কিভাবে কি যাবে না যাবে সব ইন্টারনালি করা রয়েছে, তোমায় কিছু করতে হবে না, টেস্ট করার জন্য। এখানে দেখো এই ইএমপি ক্লাস এপিআই এর নাম দিয়েছিলাম। তো ও তোমাকে এই পরপর ডেটাটা সুন্দর করে দেখাচ্ছে, ঠিক আছে। এখানে তুই পোস্টও করতে পারবে, গেট পোস্ট দুটো করেছিলাম, ঠিক আছে। পোস্ট পরে দেখাচ্ছি। পোস্টের জন্য তোমাকে ফর্মও দিয়েছে। এবার আরেকটা আমার কাছে এপিআই বানানো আছে, ওখানে তুমি এইচটিএমএল ফর্মও পাবে, ঠিক আছে। এখানে তুমি নর্মাল জেসন জেসন ফরম্যাটে তুমি যদি দাও সেটা পোস্ট হবে, সেটা দেখাচ্ছি। আর আরেকটা এপিআই আছে যেখানে তোমার গেট পোস্ট পুট সব কটা রয়েছে, সেটা দেখাচ্ছি। তো এটা আমার এটা এখানে যেটা দেখালাম, যে তুমি ডিআরএফ যদি ইউজ করো, তাহলে তোমার পোস্টম্যানের কাজটা কিন্তু ডিআরএফ অনেকটা করে দেবে তোমার। দুটো এপিআই ছিল, ওটা ছিল এটা ফাংশন দিয়ে বানানো তাই ফাঙ্ক এপিআই, আর ওটা ছিল ক্লাস দিয়ে বানানো তাই ক্লাস এপিআই, ঠিক আছে। এরপর তোমাকে যেটা
ওই আহ, বাকি যে কলগুলো হয় এপিআই, তোমার এটা তো গেটটা শুধু দেখানো হচ্ছে, পোস্ট, প্যাচ, পুট, ডিলিট এগুলো দেখাবো, ঠিক আছে? এইটা হচ্ছে ইউআরএল। ওফো। দেখো, এখানে তোমার একটা আইডি দিয়েছি আমি, কার আইডি? ওই ডেটাবেসে যে আইডিটা হয় তার আইডি। এই 2 নম্বর আইডিটা দেখো, টেস্টিং পোস্ট এরম ভাবে ছিল। এখানে ধরো টেস্টিং পোস্ট, ওই রোটাকেও তুলে এনেছি। একটা আইডি রেসপেক্টে করেছি। কেন একটা আইডি রেসপেক্টে করেছি? এখানে তোমার গেট, পুট, পোস্ট, প্যাচ, ডিলিট সবকটা দেখানো রয়েছে, মানে সবকটা বানানো রয়েছে এপিআই, ঠিক আছে? এখানে এইখানে যেটা দেখাচ্ছে এটা গেট, ঠিক আছে? এটা তোমার গেট। এবার তুমি এটাকে যদি ডিলিট করো, ডিলিট হয়ে যাবে, ডিলিটটা পরে করছি। তার আগে তুমি এটাকে এডিটও করতে পারো। দেখো, এডিটের জন্য দাঁড়াও, এই স্ক্রিনটাকে একটু সরিয়ে দিই। হ্যাঁ, তো এডিটের জন্য এই দেখো, পোস্ট ক্রিয়েটের জন্য পোস্ট অপশন দিচ্ছে, নতুন রো ক্রিয়েট করে দেবে, দেখাচ্ছি সেটা। আর এই এডিটের জন্য তোমার পুট আর প্যাচ দুটোই দেখাচ্ছে, ঠিক আছে? দুটোই এডিট হয় আমরা জানি। তো পুট আর প্যাচ দুটোই এখানে দেখাচ্ছে। তুমি এই রোটাকে যদি একটু হালকা কোনো কলাম চেঞ্জ করে দাও, কিন্তু এডিট করে দেবে, আমি দেখাচ্ছি। গেটটা দেখতে পেয়েছো অলরেডি, গেটটা আমি আর দেখাচ্ছি না। এটাকেই তুমি যদি কপি করো, ঠিক আছে? বা ধরো টেস্টিং পোস্টটাকে তুমি টেস্টিং আন্ডারস্কোর পোস্ট করছো, আর বাকি সব সেম রাখছো, পুট করছো। দেখো, এখানে টেস্টিং আন্ডারস্কোর পোস্ট হয়ে গেছে, ঠিক আছে? তুমি ডেটাবেসে যাও, গিয়ে যদি আবার ব্রাউজ করো, টেস্টিং আন্ডারস্কোর পোস্ট হয়ে গেছে। কিন্তু দেখো, এটা এপিআই বানিয়েছে, এখানে কিন্তু আমি ক্রাড অ্যাপ্লিকেশনের মতো কাজ করছি, কিন্তু ক্রাড অ্যাপ্লিকেশন আমি বানাইনি। আমরা যখন প্রথম কোনো ওয়েব অ্যাপ্লিকেশন বানাই, আমরা তো ক্রাড অ্যাপ্লিকেশন বানাতে শিখি। এখানে আমাদের মানে ইভেন এডিটের জন্য যে কোড হয়, কোয়ারি কিছুই করিনি, ঠিক আছে? অটোমেটিক ও করেছে সবকিছু, মানে এপিআইটার মধ্যেই সবকিছু করা রয়েছে। তো এইভাবে তুমি পুটটা দেখলে। এবার তুমি যদি একটা পোস্ট করতে, গেটটাও দেখলে। এবার যদি তুমি পোস্ট করতে চাও, ঠিক আছে, এখানে ধরো তোমার 23 নম্বর আইডি পর্যন্ত ছিল, তখন দেখালাম। এই যে 23 নম্বর আইডি পর্যন্ত ছিল। এইখানে তুমি ধরো একটা পোস্ট করতে চাও, পোস্ট করার সময় কখনোই আইডি দেবো না, আইডি তো অটো জেনারেট হয়, আইডি দেবো না। আর ধরো এই নালটাকে আমি দেবো না, ঠিক আছে? ধরো 47H, নেম ধরো নিউ এপিআই পোস্ট। এটা তখনও ইস্যু হচ্ছিল, কিছুই না, ওই তোমার ফরম্যাটিংটার ইস্যু হচ্ছে। আচ্ছা, আইডিটা দিয়ে দেখি, দাঁড়া। 20, আইডিটা তখন দিইনি আমি যদিও, এটাও তোমার নেবে না। আমার এইচটিএমএল আমি ফর্মটা দিয়ে দেখাচ্ছি, দাঁড়াও 1 মিনিট। মানে জিআরএফ এর মধ্যেই তুমি এইচটিএমএল ফর্ম তুমি বিল্ট ইন পাবে, তোমাকে বানাতে হবে না। ইউআরএলটা কোনটা ছিল? আম, এইটা মোস্ট প্রবাবলি, দেখছি, এটা না হলে চেঞ্জ করে দেখবো। এটা লাগবে না বলে এটা আমি তখন নিই।
না, এটা না। হ্যাঁ, এটাতেই। ঠিক আছে, তুমি ধরো পোস্ট করবে। ঠিক আছে, পোস্টে তোমার ফরম্যাটে একটু এদিক ওদিক হলে কিন্তু এরার দেয়। এটাও এরার খেতে পারে। আমি ওই জন্য জেসন ফরম্যাটটা দিয়ে করছিলাম না, আমার কাছে একটা এইচটিএমএল ফর্ম ছিল, ওটা কোন ইউআরএলটাতে ছিল সেটা একটুখানি ইয়ে হয়ে গেছে। উম, ঠিক আছে, এটা আমি দেখাচ্ছি, অসুবিধা নেই। কিছুই না, ছোট তোমার জেসনের যে ফরম্যাটটা আছে না, ওটার ইস্যু হচ্ছে। এটা তুমি যদি এইচটিএমএল ফর্ম দিয়ে করো, মানে ডিআরএফ এর মধ্যেই এইচটিএমএল ফর্ম আসে আর কি। ঠিক আছে, ওই ইউআরএলটাকে অনেকগুলো এপিআই বানিয়েছিলাম তো, ইউআরএলটা এদিক ওদিক হয়ে গেছে আর কি। টোকেনটা তো নয়। আহ দাঁড়াও দেখছি। এটাতেও নয়। এখন এইচটিএমএলটা দেখাচ্ছে না আমাকে, অন্য এইটাতে দেখাচ্ছিলও না, ইএমপি 1 2টাতে একটা ইউআরএল ছিল আর কি। মানে কিছুই নাই, বলছি বেসিক্যালি জিনিসটা। তোমার এখানে তিনটে ফিল্ড আছে তো, নেম, এজ আর প্রোফাইল ইমেজ। এই তিনটের জন্য ও এইচটিএমএল ফিল্ড, মানে আমি কিছুই বানাইনি, ও অটোমেটিক তোমাকে বানিয়ে দেবে। এবার তুমি যখন ওখানে ভ্যালুগুলো, মানে যেরকম তুমি ফর্ম ফিল আপ করো, টেক্সট ফিল্ড তৈরি হয়ে যাবে সেরকম। তুমি যে ফর্মটা ফিল আপ করবে, তখন ও কিন্তু সেটা অটোমেটিক্যালি ডেটাবেসে স্টোর করে এখানে ক্রিয়েট করবে। এইটা আমি ওইভাবে ক্রিয়েট করেছিলাম, এই 23 নম্বর আইডিটা। কিন্তু এইচটিএমএল ফর্মের যে ইউআরএলটা, সেটা এখন খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, অসুবিধা নেই। তো ডিলিটটা দেখি আমরা টেস্ট করে। আমরা যেখানে পুট প্যাচের যে ইউআরএলটা দেখছিলাম, ইউআরএল হচ্ছে তোমার emp-detail1, এইটা। এর মধ্যে সবকটা ছিল। এবার ধরো এই 2 নম্বর এলিমেন্টটা এসছে, তুমি এটাকে ধরো ডিলিট করতে চাইতো, তুমি যখন ডিলিট করবে, ও তোমার কনফার্মেশন দিয়ে কিন্তু ডিলিট করে দেবে। এবার তুমি ডেটাবেসে যাও, দেখো 2 নম্বর এলিমেন্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে এবার দেখো 2 নম্বর ইউআরএলটা যখন তুমি কল করছো, এরকমও তো হতে পারে যে তুমি একটা এপিআই কল করেছো কিন্তু ডেটা নেই, তখনও তোমাকে জেসন ফরম্যাটেই কিন্তু ডেটাটা পাঠাবে। এবার তুমি এটাকে কাস্টমাইজ করতে পারো। বাই ডিফল্ট ধরো তুমি একটা কোয়ারি লিখেছো, কোনো ডেটা নেই, সেটা তোমার কিভাবে দেখাবে? নো ইএমপি ম্যাচেস কোয়ারি, এরকম ভাবে দেখাবে। এটা হচ্ছে সিস্টেম জেনারেটেড একটা মেসেজ। কিন্তু তুমি ম্যানুয়ালি, মানে তোমার তো এখানে পাইথনের কোড লেখা আছে ব্যাকএন্ডে, তুমি ম্যানুয়ালি এটাকে চেক করে নিজের মতো করে মেসেজ পাস করে দিতে পারবে, তুমি যেটা দেখাতে চাও আর কি। বা তুমি যেটা এটা তো প্রিন্ট হবে না ডিরেক্ট, একটা অ্যাপ্লিকেশনের কাছে যাবে জেসন ফরম্যাটে। তো সেই জেসন, ওই অ্যাপ্লিকেশন আবার তোমার যেভাবে চেকটা করা থাকবে, যে ধরো তুমি নাল পাঠাচ্ছ বা জিরো বা ফলস পাঠাচ্ছ, বা তোমার ইচ্ছে মতো কিছু একটা পাঠাচ্ছ, যেটার মানে হচ্ছে তোমার ডেটাবেসে এই কোয়ারিটার রেসপেক্ট বা এই রিকোয়েস্টার রেসপেক্টে তুমি কিছু রেসপন্স জেনারেট করতে পারছো না। রেসপন্স তো যাবেই, কিন্তু ব্ল্যাঙ্ক যাবে, সেটাও তুমি পাঠাতে পারো, কিন্তু জেসানই যাবে। আমার বলার বক্তব্য হচ্ছে জেসানই যাবে। ঠিক আছে, জেসান ছাড়া অন্য কোনো ফরম্যাট কিন্তু যাবে না। এবার আমরা একটা লাস্ট জিনিস দেখব, সেটা হচ্ছে এপিআই অথেন্টিকেশন। এপিআই অথেন্টিকেশন জিনিসটা কি, আর এটা কেন দরকার? ঠিক আছে, এপিআই অথেন্টিকেশন জিনিসটা কিছুই না। তুমি অথেন্টিকেশন তোমার নর্মাল অ্যাপ্লিকেশনে যে কারণে অথেন্টিকেশন করো, তোমার এপিআই গুলোকেও সেই কারণেই অথেন্টিকেশন করবে, অথেন্টিকেট করবে। তুমি একটা
এপিআই দিয়ে একটা ডেটা শেয়ার করছো বা কোনো একটা প্রসেস করে তার আউটপুটটাকে রেসপন্সটাকে শেয়ার করছো। তো তুমি যদি তোমার সেটা ওপেন সোর্স হয় তাহলে ঠিক আছে, যেরকম এতক্ষণ করছিলাম। কিন্তু ধরো তোমার প্রোটেক্টেড তুমি করতে চাইছো জিনিসটাকে, প্রোটেক্টেড এপিআই, এটাকে বলে প্রোটেক্টেড এপিআই, মানে তুমি সবারকে অ্যাক্সেস করতে দিচ্ছ না, যারা তোমার রেজিস্টার্ড বা যারা তোমার অথেন্টিকেটেড ইউজার, শুধুমাত্র তাদেরকেই তুমি এপিআইটাকে ইউজ করতে দেবে। তার জন্য তোমাকে অথেন্টিকেশন করতে হবে। অথেন্টিকেশন করারও কোড রয়েছে, আমরা সেটা করছি না। আমরা দেখছি জাস্ট টোকেনটা কি করে জেনারেট করতে হয়, ঠিক আছে। টোকেনটা জেনারেট করার জন্য তোমার এপিআই অথেন্টিকেশনের জন্য কোড লেখা রয়েছে। ওখানে তুমি ইউজার নেম আর পাসওয়ার্ড দেবে, ঠিক আছে। সেই ইউজার নেম আর পাসওয়ার্ডটাকে রেজিস্টার থাকতে হবে। রেজিস্টার কি করে করব? তুমি রেজিস্টার অনেক ভাবে করতে পারো। তুমি চাইলে ম্যানুয়ালি ফর্ম ফিল আপ করে রেজিস্টার করাতে পারো, বা ধরো এপিআই যখন আমরা প্রথম যখন এপিআইটাকে কিনছি বা কিছু করছি আর কি, অথেন্টিকেট করছি, রেজিস্টার করছি, তখন তুমি তার কাছ থেকে ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে সেটাকে ডেটাবেসে স্টোর করে দিতে পারো, এটা তোমার লজিক। কিন্তু ধরো তোমার কাছে রেজিস্টার ইউজার আছে, তাহলে তুমি ঠিক ঠিক ক্রেডেনশিয়াল দিয়ে কি করে এপিআই অথেন্টিকেটেড যে টোকেনটা সেটা কি করে পাবে, সেটা আমরা দেখব। তার জন্য এই ইউআরএলটা রয়েছে, ঠিক আছে। এটা যখনই তুমি কল করবে, ইউআরএলটা তো অথেন্টিকেটেড ইউআরএল, কিন্তু এখানে তুমি ক্রেডেনশিয়ালটা কোথাও দাওনি। তাই এই ইউআরএলটা তুমি যখনই দেবে, ও ক্রেডেনশিয়াল তোমার কাছ থেকে মানে ওর ওর মানে এক্সপেক্ট করছে তোমার থেকে ক্রেডেনশিয়াল। তুমি যদি না দাও, ও তোমাকে কিন্তু দেখো বলবে, মেথড নট অ্যালাউড তো বলবেই, এটা পোস্ট যেহেতু, তোমাকে এখানে একটা ক্রেডেনশিয়াল দেওয়ার জায়গা দেবে। এটা কিন্তু এই ফর্মটা কিন্তু আমরা বানাইনি। তুমি জাস্ট এপিআই অথেন্টিকেশন এর কোডটা লিখেছো টোকেন জেনারেট করার, অটোমেটিক্যালি ডিআরএফ এর মধ্যে এই ফর্মটা রয়েছে, ঠিক আছে। এখানে আমার যে অথেন্টিকেটেড ইউজারটা ছিল সেটা হচ্ছে অ্যাডমিন 001 আর 1234। এটা দিয়ে তুমি, আমার সাবমিট বাটনটা কোথায় গেল, ওয়েট। তো এখানে তুমি যখনই পোস্ট করবে, ঠিক আছে, যদি ঠিক ঠিক ক্রেডেনশিয়াল হয়, ও তোমাকে কিন্তু এই টোকেনটা জেনারেট করে দেবে। এরপর তুমি ধরো একটা প্রোটেক্টেড এপিআই বানিয়েছো, সেটা আমাদের আজকের ওয়েবিনারের তোমার টপিক নয়, তাও বলছি আমি ছোট করে, যে ধরো তোমার একটা প্রোটেক্টেড এপিআই বানানো রয়েছে, ঠিক আছে। সেই এপিআইটাতে তুমি প্রোটেক্টেড মানে তুমি অথেন্টিকেটেড ইউজার ছাড়া তুমি এপিআইটা ইউজ করতে দেবে না কাউকে। ধরো এটাই তোমার একটা এপিআই, এটাতে তুমি এখন এন্টার মারছো, তোমার কাছে চলে আসছে। এইটাই তুমি যদি প্রোটেক্টেড করে দিয়ে তোমাকে দিত না, বলতো অথেন্টিকেশন এরার বা অথেন্টিকেশন আনঅথেন্টিকেশন এরকম কিছু একটা এরার দেখাতো, অথেন্টিকেশন ফেল। তো তো তার জন্য তোমাকে এই টোকেনটা পাস করাতে হবে। এই যে টোকেনটা দিয়েছে রিফ্রেশার অ্যাক্সেস, এই এই টোকেনটা তোমাকে পাস করাতে হবে ওই এপিআইটা কল করার সময়, ঠিক আছে। তুমি যতবার এপিআইটা কল করবে, তুমি অথেন্টিকেশনের সময় যে টোকেনটা পাচ্ছ ওই টোকেনটা দিয়ে দিয়ে তোমাকে বারবার কল করতে হবে। এবার এই এপিআই অথেন্টিকেশন অনেক রকম ভাবে করা যায়, ঠিক আছে। তুমি সেশন ইউজ করে অনেক কিছু ভাবে করতে পারো। তুমি আমাদের সার্ভার সাইডে কোড লিখে অনেক কিছু ভাবে করতে পারো। এইখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে জেডাব্লিউ, যখন আমি এপিআই অথেন্টিকেশন বলবো তখন বলা যাবে। অনেক ভাবে করা যায়, যেমন জেডাব্লিউটি একটা স্ট্যান্ডার্ড অথেন্টিকেশন প্রসেস। তো আমাদের এই যে কোডটা জেনারেট করা হয়েছে টোকেনটা, এটা কিন্তু জেডাব্লিউটি ইউজ করে করা রয়েছে, ঠিক আছে। তুমি চাইলে অন্যভাবে করতে পারো, সেটা তো অনেক রকমের প্রসেস হয়, 7-8 রকমের প্রসেস হয়, তার মধ্যে আমরা জেডাব্লিউটিটা ফলো করেছি এখানে, ঠিক আছে। এই টোকেনটা নিয়ে তুমি আবার যখন পরে রিকোয়েস্টটা করবে, সেটা পোস্ট পুট প্যাচ ডিলিট যাই হোক না কেন, এই টোকেনটাকে নিয়ে নিয়ে তোমাকে বারবার দিতে হবে। কারণ দেখো, তুমি একটা যখন ওয়েব অ্যাপ্লিকেশন বানাও, তখন তুমি একবার লগ ইন করলে তোমায় কিন্তু বারবার টোকেনটা নিয়ে যেতে হয় না, কারণ তুমি নিয়ে যাও না, টোকেনটা লাগেই সব সময় তোমার হয়ে। আইদার তোমার ব্রাউজারের ক্যাশে থাকে, অথবা তোমার ব্যাকএন্ড থেকেই বারবার টোকেনটা ওই ব্রাউজারের সাথে ম্যাচ করে করে দেখে যেটা অথেন্টিকেটেড কিনা, ঠিক আছে। তো সেশনে স্টোর করা থাকে বিভিন্ন ভাবে, কিন্তু তোমার অথেন্টিকেশনটা টোকেনটা চেক হয়। কিন্তু সেটা তোমাকে ম্যানুয়ালি করতে হয় না, তুমি কখনো ইউআরএল এর সাথে বা কোথাও কিন্তু এই টোকেনটাকে অ্যাটাচ করে হেডারের মধ্যে পাঠাও না। কিন্তু এপিআই এর সময় করতে হবে, তার কারণ তুমি তো ভার্চুয়ালি রয়েছো না, তোমার সিস্টেমটা আলাদা, তুমি কল করছো একটা আলাদা ভার্চুয়াল সিস্টেম থেকে। তাহলে ও তো জানে না কে তুমি, তাই না? তাই তোমাকে, তুমি যে অথেন্টিকেটেড, তুমি একবার রেজিস্টার করে ফেলেছো, ঠিক আছে, তোমার যে টোকেনটা পাচ্ছ সেটা তোমাকে বারবার কিন্তু হেডারের মধ্যে, রিকোয়েস্টের যে হেডারটা, তার মধ্যে অ্যাটাচ করে জেসন ফরম্যাটেই দিতে হবে।
তুমি যখন পোস্টও করছো তখনও জেসন ফরম্যাটেই ডেটা যাচ্ছে, তুমি যখন গেট করছো তখনও জেসন ফরম্যাটেই ডেটা আসছে। ইভেন হেডারেও তুমি যখন টোকেনটা অ্যাড করবে সেটাও কিন্তু জেসন ফরম্যাটেই অ্যাড করবে, মানে অ্যাটাচ করবে আর কি। তো এইভাবে তুমি টোকেনটা অ্যাড করে, যদি টোকেনটা ভ্যালু হয় মানে ভ্যালিডেট হয়, তাহলে তোমাকে ওর সেই প্রোটেক্টেড যদি ভিউ থাকে সেটা তোমাকে অ্যাক্সেস করতে দেবে। ঠিক আছে? তো ঠিক আছে, তো তোমাদের এন্ড থেকে কি কারোর কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে এখানে। হ্যাঁ বলো। হুম, বলছিলাম যে এই যে আমরা এই টোকেনটার থ্রু দিয়ে যে এপিআই করে, আদার্স লারাভেল বা আদার্সে যেরকম এপিআই করার কোনো কিছু থাকে আর কি, তো সব কিছুই আছে না কোনো কিছু এর বাইন্ডিংস আছে বা লিমিটেশনও আছে যে এই এক্সটেন্ড অব্দি এটা ইউজ করা যাবে, এরপরে এর ক্ষেত্রে এটা খুব একটা ইউজেবল হবে না, বা ইন্ডাস্ট্রিতে এই মেজর জায়গাগুলোর জন্য এটা ইউজ করা হয়, বা এইগুলোর জন্য এই এপিআইটা খুব একটা বেশি হেল্পফুল বা ইউজফুল হবে না, এরকম কিছু আছে কি এটার ক্ষেত্রে? মানে তুমি বলতে চাইছো লিমিটেশন কি এটা, তাই তো? হ্যাঁ, লিমিটেশন আর অ্যাডভান্টেজ, যে এইটা অন্যদের থেকে লারাভেল বা আদার্স কোনো এপিআই ক্রিয়েট করার থেকে এইটা ওর অনেক গুণ বেটার, এরকম টাইপের কোনো কিছু আছে? বা পার্টিকুলার যে এরকম যে ই কমার্সের এর সাইটের ক্ষেত্রে খুব ভালো কাজ করে, বা যখন কোনো অ্যাপ তৈরি করা তার ক্ষেত্রে এর এপিআইটা খুব কম টাইমে রেসপন্স দেয় বা সেন্ড করে বা প্রসেস করে এপিআইটা, এরকম টাইপের কোনো কিছু আছে কি এখানে? আহ না, সেরকম কিছু নেই। টাইম দেখো তোমার, পাইথন যেহেতু একটুখানি স্লোয়ার, ঠিক আছে, মানে পাইথন স্লোয়ার মানে কিন্তু এমনি স্লোয়ার নয়, অ্যাজ কম্পেয়ার টু তুমি বাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে যদি দেখো, তাহলে কিন্তু বাকি ল্যাঙ্গুয়েজ থেকে পাইথন একটু বেশি টাইম নেয়, কারণ সেই ব্যাকএন্ডে তোমার সিটি এগুলো এক্সিকিউট করে। তো আবার তুমি যদি পিএইচপির সাথে কম্পেয়ার করো, তাহলে এবার তোমাকে দেখতে হবে যে তুমি কতটা মানে লোড দিচ্ছ ওর উপর, ঠিক আছে? তো টাইমটা তার উপর ডিপেন্ড করছে। তো ফাস্টার তুমি বলতেও পারো, মানে আবার স্লোয়ার তুমি মানে ওইভাবে তুমি বলতে পারবে না, তোমাকে কিন্তু দেখতে হবে যে তুমি কতটা লোড দিচ্ছ, তার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? এবার অ্যাডভান্টেজ তুমি যেটা বলছো যে লারাভেলের এপিআই এর সাথে জ্যাঙ্গোর এপিআই যে কি মানে মেন যে ডিফারেন্সটা কি, প্রোজ আর কনস। আহ দেখো, প্রোজ বলতে তুমি ওটাই আর কি, যে পাইথনের পুরো তুমি যা যা করতে পারো সেটা তুমি পারছো করতে, ঠিক আছে? আর তুমি তো তোমাদের থেকে তোমাদের ব্যাচে তো আমি এপিআই তো বানাতে শিখিয়েছিলাম, ছোট্ট একটা এপিআই গেট মনে হয় শুধু দেখিয়েছিলাম। তো কিন্তু এইখানে আমরা মানে পুরো একটা ই কমার্স ওয়েবসাইটে যা যা তোমার এপিআই হতে পারে, ঠিক আছে, সেটা তুমি ডিরেক্ট রিয়াক্টের সাথে অ্যাটাচ করে ফেলতে পারবে। মানে তোমার রিয়াক্ট, তুমি যদি ফ্রন্ট এন্ডে ইউজ করতে চাও তাহলে তো তোমাকে ব্যাক এন্ডে সবকিছু এপিআই থ্রু দিয়ে করতে হবে। তো তুমি মানে আমরা যেটা ই কমার্সটা বানাচ্ছি জ্যাঙ্গোতে, সেটা তো স্ট্যান্ড অ্যালোন, মানে সেখানে এইচটিএমএল সিএসএস এগুলো দিয়ে ফ্রন্ট এন্ডটা বানাচ্ছি নর্মাল, আমরা রিকোয়েস্ট রেসপন্স এইসব করে করে রেন্ডার করে করে মানে তোমার ডিকশনারি গুলোকে কম্প্যাক্ট করে করে টেমপ্লেটে যাচ্ছি, প্রিন্ট করছি, এই করে কাজ করছি। তুমি যদি রিয়াক্টে যাও তোমাকে এপিআই কলই করতে হবে। এবার তুমি দেখো, এপিআই কিন্তু এপিআই এপিআই এর কোনো ল্যাঙ্গুয়েজ হয় না, ঠিক আছে? মানে এপিআই মানে কিন্তু ল্যাঙ্গুয়েজ কিছু বোঝে না। এপিআইটা তুমি কি ল্যাঙ্গুয়েজ বানাচ্ছ সেটা ডিপেন্ড করছে তুমি কোনটাতে কমফোর্টেবল বা তুমি কি চাইছো, ঠিক আছে? তুমি কোনটা চাইছো, তুমি আহ যেটা করতে চাইছো সেটা কোথায় সুটেবল। তুমি যেখান থেকে কল করছো তার কিচ্ছু যায় আসে না যে তুমি লারাভেলের এপিআই কল করছো নাকি জ্যাঙ্গোর এপিআই কল করছো। বুঝতে পারছো কি বললাম, কৌশিক? হ্যালো? হ্যাঁ স্যার, আছি স্যার। হ্যাঁ, বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ, হ্যাঁ। আর একটা জিনিস হচ্ছে যে যখন কোনো ওই রিয়াক্টের অ্যাপে বা কোনো রিয়াক্ট নেটিভের যে অ্যাপ বানানোর সময় যখন এপিআই বানায়, তখন হুম হুম। এইটার আমরা জ্যাঙ্গোর ইউজ করাতে সুবিধা বেশি হবে নাকি লারাভেল বা অন্য কিছু এপিআই ইউজ করলে আমাদের সুবিধা বেশি হবে? ওই তো একই একই মানে প্রশ্ন, মানে সেটা হচ্ছে তুমি ডিপেন্ড করছে তুমি কি করতে চাইছো। এবার দেখো, তোমার এখানে একটা খুব ভালো পয়েন্ট এখানে হতে পারে যে তুমি, তোমার কাছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানানো আছে, ঠিক আছে? ধরো তুমি একটা ই কমার্স বানিয়ে রেখেছো, ঠিক আছে? ই কমার্স একটা ওয়েবসাইট, বা ধরো ফ্লিপকার্ট, ফ্লিপকার্ট তো প্রথমে অ্যাপ বানায়নি, প্রথমে একটা ওয়েব অ্যাপ বানিয়েছিল। এবার ওরা যখন অ্যাপ বানাচ্ছে, তখন ওরা এক তো প্রথম প্রসেস হচ্ছে পুরোটাকে ধরে ধরে অ্যাপ, মানে অ্যান্ড্রয়েড হোক বা আইওএস হোক, যে কোনো একটা নেটিভ অ্যাপ বানাচ্ছে পুরোটা ধরে ধরে। আদারওয়াইজ ওরা যদি এপিআই দিয়ে ইউজ করে বানিয়ে থাকে, তাহলে ওরা কিন্তু অ্যাপের শুধু ফ্রন্ট এন্ডটা বানালেই চলবে, কারণ ওদের ওয়েব অ্যাপটাও চলছিল কিন্তু এপিআই থ্রু দিয়ে, সেখানে রিয়াক্ট ইউজ করছিলাম। এবার মোবাইলের ক্ষেত্রে আমি, মোবাইল অ্যাপের ক্ষেত্রে আমি কোনো একটা নেটিভ অ্যাপ ইউজ করব, কিন্তু কল করছি এপিআই, তাহলে তোমাকে ব্যাকএন্ডটা দুবার করে বানাতে হলো না। ব্যাকএন্ডটা তুমি একবারই বানিয়েছো, সেইখান থেকেই তোমার রেসপন্স গুলো যাচ্ছে, একবার তুমি যখন ওয়েব অ্যাপ থেকে কল করছো ওয়েব অ্যাপে যাচ্ছে,
আবার তুমি যখন মোবাইল অ্যাপ থেকে কল করছো মোবাইল অ্যাপে আসছে, তাহলে তোমার ব্যাক এন্ডটা একটাই, ওইটাকেই তুমি দেখাচ্ছ একবার ফ্রন্ট এন্ডে এপিআই কল করে, আবার ওই সেম রেসপন্স গুলোকে তুমি ফ্রন্ট এন্ডে মোবাইল অ্যাপের মধ্যে দেখাচ্ছ, একবার ব্রাউজারে দেখাচ্ছে একবার মোবাইল অ্যাপে দেখাচ্ছে, দুটো ফ্রন্ট এন্ডের কোড খালি আলাদা, ব্যাক এন্ডটা সেম। এইটা কিন্তু এপিআই এর ওয়ান অফ দা খুব বড় একটা অ্যাপ্লিকেশন। এবার অ্যাপের ক্ষেত্রে তুমি জ্যাঙ্গো দিয়েও বানাতে পারো, তুমি এ দিয়েও বানাতে পারো, লারাভেল দিয়েও বানাতে পারো, কোনো লিমিটেশন বলে কিছু নেই এখানে। কারণ তুমি একটা ইউআরএল দিয়ে এপিআই কল করছো মানে ওর রেসপেক্টে তুমি জেসন পাবে, এইটুকু। বলো, আর কেউ কিছু বলবে? সোহেল বলো। স্যার আমার একটা জিনিস জানার আছে যে স্যার, নোড জেএস এ যখন আমরা এপিআই বানাই, স্যার ওখানে একটা সুবিধা আছে কি, সকেট আইও নামে একটা জিনিস আছে যেটা অ্যাপ্লাই করি আমরা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডে দুটোই অ্যাপ্লাই করি। করলে কি হয়, ব্যাক এন্ডে যদি আমরা কোনো কিছু চেঞ্জেস করি, তো বিনা রিফ্রেশেই ফ্রন্ট এন্ডে আমরা আপডেটটা দেখতে পাই। তো এরকম জিনিস কি আমরা এইখানে পাবো? না না না, এখানে তুমি পাবে না সেটা, কারণ এখানে তোমার ব্যাকএন্ডটা আলাদা। ঠিক আছে, বা তুমি, হ্যাঁ, তুমি যদি ডেটা মানে তুমি চেঞ্জ বলতে কিরকম চেঞ্জ বলতে চাই দেখো, তুমি যদি মানে আমি আমার কাছে জিনিসটা মনে ক্লিয়ার করো হলো না, আমি, তুমি চেঞ্জ। হ্যাঁ, হ্যাঁ বলো। মনে করো বলো আমি বলো। একটা পেমেন্ট 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 করেছি, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ এবার হ্যাঁ থেকে সে ওটাকে অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ এইবার হ্যাঁ। কথা হচ্ছে সে তো করে দিল, কিন্তু আমি যতক্ষণ রিফ্রেশ না করছি ততক্ষণ ওই ডেটাটা আমি পাচ্ছি না, ও আপডেটেড ডেটাটা। ওইটা দেখো, ওইটা তো তোমার এপিআই এর ফিচার্স নয়, ওটা হচ্ছে তোমার ফ্রন্ট এন্ড যে অ্যাপ্লিকেশন, ফ্রন্ট এন্ড যে ফ্রেমওয়ার্কটা ইউজ করছে তার ফিচার্স ওটা। মানে তুমি যেহেতু কম্পোনেন্ট ইউজ করছো, তো এই ছোট ছোট কম্পোনেন্ট গুলো তুমি রিফ্রেশ করে, মানে তোমার পেজটা রিলোড হচ্ছে না, এই ছোট ছোট কম্পোনেন্ট গুলো তোমার রিফ্রেশ হচ্ছে, ঠিক আছে, ইউআরএলটা সেমই রয়েছে। কিন্তু মানে ওটা ওটা কিন্তু এপিআই এর ফিচার্স নয়, ঠিক আছে, এপিআই জাস্ট ডেটা তোমাকে দিয়ে দেবে জেসন। এবার এই পেজ রিফ্রেশ করার যে তুমি ফিচার্সটা বলছো, এটা তুমি ফ্রন্ট এন্ডে কি ফ্রেমওয়ার্ক ইউজ করবে সেটা তুমি এখানেও পারবে। তুমি ব্যাক এন্ডে জ্যাঙ্গো ইউজ করছো, ফ্রন্ট এন্ডে রিয়াক্ট ইউজ করো, তুমি ওরকম ভাবেই করতে পারবে। রিয়াক্ট করতে হবে মাথার দিক দিয়ে, যা খুশি করি করতে তাহলে পারো। আমি আপডেটের মধ্যে আপডেট, মানে ওই আপডেটটা আমি পাবো কি করে, ইমিডিয়েট আপডেটটা যদি ফ্রন্ট এন্ডে রিঅ্যাক্ট ইউজ করি? তুমি জেসন ফরম্যাটে তো সিগন্যাল পাস করবে। হ্যাঁ হ্যাঁ মানে তুমি যদি তুমি বলতে চাইছো যে তোমার একটা অ্যাপ্লিকেশনের আছে মধ্যে তুমি করতে পারছো, এরকম ভাবছো? হ্যাঁ, একটা অ্যাপ্লিকেশন আমি বলতে চাইছি যে আমার ফ্রন্ট এন্ডটা রিঅ্যাক্টে করা আছে, আর এপিআই গুলো সব রয়েছে আমার এই যে ডিজাঙ্গোতে। হ্যাঁ হ্যাঁ এইবার আমি চাইছি যখন আমি ফ্রন্ট এন্ড থেকে কোনো একটা রিকোয়েস্ট বা প্রসেসিং এর জন্য কিছু একটা পাঠালাম, আর হ্যাঁ হ্যাঁ অ্যাডমিন থেকে সে অ্যাকসেপ্ট বাটন করবে, আর আমি পেন্ডিংটা ওটা সাকসেস হয়ে যাবে। হ্যাঁ, ওটা তোমার রিয়াক্টের ফিচার্স আছে ওর মধ্যে, মানে এটা তুমি জ্যাঙ্গো থেকে তো রিয়াক্ট তোমার লিসেন করতে পারে সেটা, আমাদের ইভেন্ট লিসেনার হয় না, হ্যাঁ হ্যাঁ। ওরকম মানে ওই টাইপের। listen করে, মানে আমি মানে আমি এরকম করতে চাইছি না যে 1 সেকেন্ড পর পর বারবার না যদি না, তুমি এপিআই। বারবার নিলে তুমি সেটা, তুমি তো যেটা বলছো টাইমার দিই, যেটা জাভা স্ক্রিপ্টে আমরা বারবার ফাংশন কল করি, ওরম নয় জিনিসটা। ওটা তো বোকা বোকা ম্যানুয়াল হয়ে গেল, তুমি প্রত্যেক 1 সেকেন্ড পর পর একটা ফাংশনকে কল করছো, ওরম জিনিসটা করবো না। রিয়াক্টের ফিচার্সই আছে তোমার, করতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কেউ কিছু বলবে? হ্যাঁ, আমার আর একটা প্রশ্ন আছে। বলো বলো। হ্যাঁ, বলছিলাম যে আমাদের তো লারাভেল আর জ্যাঙ্গো, জ্যাঙ্গোর যেমন ইয়েতে পাইথন আর জ্যাঙ্গো কোর্সটা কমপ্লিট হয়ে গেছে। তো আচ্ছা, আমাদের যদি এইটা তোমার আবার কোর্সটা এপিআই বা এগুলো, কমপ্লিট মানে হয়ে গেছে? কমপ্লিট হচ্ছে মানে জ্যাঙ্গোটা চলছে, মানে আমাদের লারাভেল তো কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ পাইথনও মোটামুটি শেষ হয়ে গেছে, জ্যাঙ্গোর এই প্রজেক্টে চলছে, পোর্টফোলিও হ্যাঁ প্রজেক্ট হ্যাঁ সেকশনে হ্যাঁ চলছে। হ্যাঁ হ্যাঁ। তো তো আমাদের তো তাহলে পাইথন আর জ্যাঙ্গোর অনেকটা পার্ট কভার হয়েছে, প্লাস এটাও হয়ে যাবে কিছুদিন। তো আমাদের ক্ষেত্রে এই এপিআই কোর্সটা কি আবার ওই প্রথম থেকে পাইথনের মানে কনসেপ্ট গুলো থেকে শুরু হবে, নাকি শুধুমাত্র এই কিছুটা ইয়ে করে নিয়ে শুধু এই টেস্ট হবে? মানে আমাদের তো আবার সে প্রথম থেকে করাটা অনেক ডবল হয়ে যাবে আর কি, ডবল খাটনি হয়ে যাবে। না দেখো, এখানে কোর্স স্ট্রাকচার রিলেটেড জিনিসপত্র আমরা মানে আপাতত এই ওয়েবিনারে আলোচনা করার বলে মানে করিনি, মানে আমরা পুরোটা ফাইনাল কিছু করিনি এখনো, ঠিক আছে, মানে না, আগে অ্যাডমিনিস্ট্রেশনের যেমন কথা। ওই ইয়েতে ইয়েতে মানে ট্রেনিং এর ব্যাপারে দিচ্ছিল আর কি, যে এপিআই এর মধ্যে জ্যাঙ্গোর এপিআই আর ওই ফুল স্ট্যাক যেটা মান স্ট্যাক যেটা হচ্ছে আর কি, ওই দুটোর হ্যাঁ হ্যাঁ ব্যাপারেই হ্যাঁ। ব্যানার বা এগুলা দিচ্ছিল গ্রুপে। তো সেই জন্য আমি ভাবলাম যে ওয়েবিনার হচ্ছে যখন এইটা একবার জিজ্ঞেস করে না যায়, যে না, এবার শুধুমাত্র এবার এটার দেখো জন্য কি এটা, টাইম কি রকম কি থাকবে না থাকবে। এইটা আমরা এখনো ফাইনাল কিছু করিনি, আমরা একটা প্ল্যান করছি, সেটা হচ্ছে
মানে আমি এটা বলছি এটা কিন্তু ফাইনাল না, এটা পরে চেঞ্জ হতে পারে, ঠিক আছে? মানে এখনো পর্যন্ত যেটা প্ল্যান হয়েছে সেটা আমি তোমাকে শেয়ার করতে পারি, কিন্তু এটাই শেষ কথা না, এরপরে আরো চেঞ্জ হতে পারে, ঠিক আছে? মানে মানে আমরা যেটা বলছিলাম, আলোচনা করছিলাম, যে এই প্রশ্নটাই সেম প্রশ্নটাই মানে আমরা করছিলাম, যে যারা অলরেডি জ্যাঙ্গো বা পাইথন পড়েছে তারা কেন, যদি এখানে এই কোর্সটাতে আবার প্রথম থেকে জ্যাঙ্গো পাইথন অ্যাড করা হয়, তাহলে তাদের ডবল ডবল করে হয়ে যাবে, বেকার টাইমটা ওয়েস্ট হবে, বোরিংও লাগবে। তো সেটার জন্য দুটো কথা, মানে আমরা ওই ফুল স্ট্যাক যে কোর্সটাতে, যেখানে পাইথন একদম সেই রেগুলার এক্সপ্রেশন থেকে শুরু করে স্ট্রিং ফরম্যাটিং, স্ট্রিং ইন্টারপোলেশন, হ্যানা ত্যানা এত কিছু রাখবোই না, ঠিক আছে? প্রথম যদি পাইথন রাখি, এখনো পাইথন রাখা হবে কিনা কিন্তু শিওর না, আমরা এখনো পুরোটাই প্ল্যানিং স্টেজে চলছে, ঠিক আছে? ফাইনাল এখনো কিছু হয়নি। যদিও পাইথন রাখি, জাস্ট এপিআই এর জন্য যেটুকু লাগবে, মানে ফাংশন, ফর লুপ, ইফেলস, এগুলো এগুলো তো ধরো একটা দুটো ক্লাসে হয়ে যাবে। আর মেনলি এইখানে যে পাইথন রাখলে এক্সট্রা রাখা যেটা হবে, সেটা হচ্ছে তোমার ওই, ওটার নাম কি, আমাদের পান্ডাস বলে লাইব্রেরিটা আমরা ভাবছি, এখনো ফাইনালাইজ হয়নি। এটা মেশিন লার্নিং এ তো আমরা, তোমরা জানোই, এটা সবাই জানে, এখন ক্লাস ওয়ানের ছেলেরাও জানে পান্ডাস বলে একটা লাইব্রেরি হয়। তো সেই পান্ডাস লাইব্রেরিটাকে আমরা আহ, একটুখানি ইন্ট্রোডাকশন টু পান্ডাস লাইব্রেরি, আমরা তো পাইথনটা আলোচনা করেছিলাম ফুল স্ট্যাকে শুধুমাত্র পাইথনের যে ফিচার্স গুলো হয়, তো সেইখানে আমরা কোনো লাইব্রেরি নিয়ে আলোচনা করিনি। ওই পান্ডাসটা তোমার যে কোনো মেশিন লার্নিং এ কোর্সেই দেখবে পান্ডাস প্রথমেই থাকে, পান্ডাস, নামপাই, এগুলো। তো আমরা সব তো সম্ভব নয়, আমাদের মেশিন লার্নিং এরও একটা কোর্স আবার ইয়ে করার কথা, তো সেগুলো পরে হবে, আলোচনা করার বিষয় না। তো সেইখানে আমরা এই পাইথন যে এই ডিআরএফ এর যে কোর্সটাতে, এখানে পান্ডাসটা এক্সট্রা একটা রাখার মানে ভাবনা চিন্তা হচ্ছে, এখনো যাই না ঠিক। আর পাইথন, এখানে পাইথন তোমার আছে হচ্ছে ম্যাক্সিমাম 8টা ক্লাস, মানে 1 মাসের পাইথন। তো সেখানে 8টা ক্লাসের মধ্যে তোমার প্রথম দুটো তিনটে ক্লাস হয়তো ফর লুপ, ইফেলস এগুলো থাকবে। আমি এখনো কিন্তু ক্লাস স্ট্রাকচার ফাকচার কিছুই ফাইনালাইজ হয়নি, আমি জাস্ট বলছি, তুমি জিজ্ঞেস করতে বলে বলছি। পরে আবার মানে ও চেঞ্জও হতে পারে, ঠিক আছে? এটাই শেষ কথা, এরকমটা নয়। তো সেক্ষেত্রে ওই তার বাকিটা তোমার ফোকাস করা হবে লাইব্রেরি রিলেটেড জিনিসপত্রগুলো যেগুলো আমাদের লাগবে। আর জ্যাঙ্গোতে দেখো তুমি, এই যে জ্যাঙ্গোর কোর্সটা এখন চলছে, এখানে তো তোমার একদম অনেক ডেপথ, সেখানে ভিউ, টেমপ্লেট, তারপরে তোমার টেমপ্লেট ট্যাগস, টেমপ্লেট ফিল্টার, সেগুলো কাস্টমাইজ কি করে করব, এত কিছু থাকবে না, ঠিক আছে? এটাতে, এটা তো ফুল স্ট্যাক নয়। তাই এখানে তোমার এই এপিআই বানানোর জন্য যেটুকু লাগবে আর কি, প্রথমে প্রজেক্ট কি করে ক্রিয়েট করতে হবে এগুলো তো দেখাতেই হবে, কারণ হ্যালো, হ্যালো, সাউন্ড আসলো না। আমার কথা কি শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ স্যার, এখন আসছে। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে। মাঝখানে কি ইয়ে হয়ে গেছিল, মাঝখানে মিউট হয়ে গেছিল নাকি বলো তো? হ্যাঁ মাঝখানে হ্যাঁ মনে হ্যাঁ, হয়েছিল মিউট হয়ে গেছিল, আওয়াজ মিউট আসছিল হয়ে না। গেছে। ওহো, কি বলছিলাম বলে আমি আরেকবার বলছি। আপনি ওই ওই কি বলছি? লাস্টে ওই যে কোর্সটার ব্যাপারে একটুখানি বলছেন, বলতে বলতে মিউট হয়ে গেল। ও হ্যাঁ হ্যাঁ, কোর্সটার ব্যাপার, হ্যাঁ, যেটা বলছিলাম, যে তোমার প্রশ্নটা হচ্ছে তুমি ডবল ডবল করে, যারা পাইথন জ্যাঙ্গো অলরেডি করেছে তাদের ক্ষেত্রে ডবল ডবল হয়ে যাবে। তো সেখানে তোমার ডবল ডবল হবে না, ওরকম ভাবে কোর্সটাকে প্ল্যানিং করা হচ্ছে। আমি যেটা বললাম যে কোর্সটা এখনো ফাইনালাইজ হয়নি, ঠিক আছে? কি কি রাখা হবে, বা মানে কোন ক্লাসে কি হবে, পাইথন কতটা থাকবে, জ্যাঙ্গো কতটা থাকবে। কিন্তু আমাদের যেটা প্ল্যানিং হচ্ছিল সেখানে এটাই প্ল্যান হয়েছে, যে এখনো পর্যন্ত, এটা পরে চেঞ্জ হতে পারে, এটা কিন্তু ফাইনাল নয়, ঠিক আছে? জাস্ট জিজ্ঞেস করছো বলে শেয়ার করছি, যে তোমার পাইথনের একদম বেসিক ইফেলস ফর এইগুলো একটা দুটো ক্লাসে, মানে পাইথন তোমার এইখানে থাকবে, যদিও থাকে পাইথন, থাকা থাকবে কিনা শিওর না, যদি থাকে তাহলে তোমার 1 মাসের জন্য থাকবে 8টা ক্লাস, তার মধ্যে প্রথম দু তিনটে ক্লাসে ওই ফাংশন, ইফেলস এইগুলো থাকবে, ফর লুপ। আর তারপরে আমাদের এখানে ওই লাইব্রেরির কথাটা বলছিলাম, শুনতে পেয়েছিলে কি তখন? যে আমাদের এখানে একটা লাইব্রেরি, আমাদের ওই যে পাইথনটা তো পুরো ফুল স্ট্যাক ছিল, ওখানে শুধু পাইথনের ফিচার্স গুলো কিন্তু আমরা আলোচনা করছিলাম, স্ট্রিং ইন্টারপোলেশন,
তারপরে রেগুলার এক্সপ্রেশন, পাইথনটাকে একদম স্কুল কলেজে যেভাবে পাইথন শেখানো হয় ওরকম ভাবে সিলেবাসটাকে তৈরি করা হয়েছে। প্রফেশনাল ছিল না খুব একটা, পাইথনটা তো প্রফেশনালি ছিল, কিন্তু সিলেবাসটা তে আরো লাইব্রেরি টাইব্রেরি অ্যাড করা ছিল না কিছুই। তো সেখানে এই এটাতে, এই তোমার কোর্সটাতে আমরা ভাবছি যে যে কোনো একটা লাইব্রেরি অ্যাড করবো, যেমন ধরো তোমার আহ ওটার নাম কি, পান্ডাস বা এসকেলার। এসকেলার এই কোর্সটাতে থাকবে না, পান্ডাসটাই আপাতত ভাবা হয়েছে। কারণ তোমরা যখন মেশিন লার্নিং এর কোর্স যদি করো, বা কোর্স না করলেও এমনিও তোমরা যদি মেশিন লার্নিং নিয়ে কাজ করো, তোমাদের পান্ডাসটা কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? তোমরা জানোই যে পান্ডাস তোমার লাগবে, ডেটা ফ্রেম ক্রিয়েট করে আমরা মেশিন লার্নিং সব অ্যালগোরিদম গুলোকে অ্যাপ্লাই করি, তো পান্ডাস একটা কিন্তু নেসেসারি। তো পান্ডাসটা মানে ভাবা হয়েছে যে ওর মধ্যে রাখা হবে, তো সেম জিনিস রিপিট হবে না। আর ওইখানে যেগুলো শিখেছো সেইগুলো আবার কিন্তু এখানে থাকবে না। নর্মাল ওই ইফ এলস ফর লুপ, ফাংশন, এই কয়েকটা ছোটখাটো জিনিস খালি থাকবে কমন, আর পুরোটা কিন্তু নতুন। আর জ্যাঙ্গোতেও, জ্যাঙ্গোর কথাও যদি আসো, মানে প্রথম কথা পাইথন থাকবে কিনা শিওর না, যদি থাকে তাহলে এই ডিফারেন্সটা থাকবে, সেম হবে না। আর দ্বিতীয় কথা, যদি জ্যাঙ্গো, মানে জ্যাঙ্গোতে তোমার ব্যাপারটা হচ্ছে ওই ওইখানে তুমি ফুল স্ট্যাক কোর্সটাতে কি কি শিখেছিলে, টেমপ্লেট ট্যাগস কি, টেমপ্লেট ট্যাগসে কিভাবে কাস্টমাইজ করতে হয়, টেমপ্লেট ফিল্টার কি, টেমপ্লেট ফিল্টার কিভাবে কাস্টমাইজ করো, ভিউ টেমপ্লেট, টেমপ্লেট ভিউ কি, ঠিক আছে? এইগুলো কিন্তু এখানে কিচ্ছু থাকবে না, টেমপ্লেট রিলেটেড কিচ্ছু থাকবে না, ঠিক আছে? জাস্ট তুমি ব্যাকএন্ডে তোমার এপিআই বানাতে শিখবে, ঠিক আছে? ওই অত মিডলওয়্যার অথেন্টিকেশন, অথেন্টিকেশন এখানেও শিখবো আমরা, কিন্তু ওইখানে দেখো তুমি পুরো একটা গোটা ক্লাস অথেন্টিকেশন অথরাইজেশন মানে শিখেছিলাম আমরা। এখানে একদম ওরকম একটু ছোট 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 করে শিখবো, যেটুকু আমার শুধু এপিআই বানানোর জন্য। বা ধরো কেউ একজন লারাভেলে কাজ করছে, সে শুধুমাত্র এই জ্যাঙ্গোতে এপিআই বানাবে, তাকে আমি কেন পুরোটা শেখাবো? সে শিখবেই বা কেন পুরোটা, তাই না? তার জন্য জ্যাঙ্গো পুরো শিখছো, সেটা শিখছোই তো, পুরো জ্যাঙ্গোতেই অ্যাপ্লিকেশন বানাবে বলে। কিন্তু এই ডিআরএফ এর কোর্সটা হচ্ছে এমনই একটা ভাবে ডিজাইন করা হবে, যেখানে যে শুধুমাত্র সে, মানে একটা লোক চাইছে শুধুমাত্র একটা এপিআই বানাতে, তাকে আমি হাবি জাবি জিনিস শেখাবো না, সে বিরক্ত হয়ে চলে যাবে তাহলে, তাই না? আর টাইমটাও নষ্ট হবে, কোর্সটাও আননেসারি লেন্দি হবে। সেই রকম ভাবে কোর্সটা কিন্তু ডিজাইন করা হবে না। এই হচ্ছে ব্যাপার, বুঝলে কৌশিক? হ্যাঁ স্যার, হ্যালো। বুঝলাম স্যার। ঠিক আছে। তাহলে আর ফাইনাল, ওটা তো ফাইনালাইজ হওয়ার পরে তো টপিক গুলো তো ওখানে দেবে, ওখান হ্যাঁ, থেকে টপিক দেখে। গুলো ফাইনালাইজ হয়ে হুম, গেলে অবশ্যই দেওয়া হবে। আরো তোমাদের ওয়ার্কশপ হবে হয়তো এটা এটা রিলেটেড। তো আচ্ছা। তোমার আহ, এখনো ওই পাইথনের এক্সাক্ট টপিক গুলো মানে ড্রাফট হয়েছে, বাট এখন ফাইনালাইজ হয়নি। আর ফাইনালাইজ হলে ওই কোর্সের সাথে এই কোর্সের ডিফারেন্স থাকবে এটুকু, মানে মানে বলা যেতে পারে আর কি। ঠিক সেম আছে। জিনিস দুবার রিপিটেশন হবে না। টাইম বাঁচবে অনেক। হ্যাঁ, হ্যালো। এবার ধরো তুমি পাইথনে তোমার জ্যাঙ্গোতে প্রজেক্ট ক্রিয়েশন, এগুলো তো তোমাকে বলতেই হবে, এই জায়গাগুলো হয়তো রিপিটেশন হবে, কিন্তু মেন জিনিসগুলো কিন্তু রিপিটেশন হবে। হ্যাঁ বলো, কে কে বলছিলে বলো। স্যার, আমি হারিদুর বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। বলছিলাম যে থার্ড পার্টি যে এপিআই গুলো প্রোভাইড করছে ওগুলো কি ইন্টিগ্রেশন করা কি এখানে শেখানো হবে? হ্যাঁ হ্যাঁ, ওটা তো আরো ইজি, ওটা কোনো ব্যাপারই নয়। তুমি মানে ধরো মানে কোথাও থেকে একটা এপিআই কিনে সেটাকে ইউজ করবে বলছো তো? হ্যাঁ, হ্যাঁ, ধরুন হ্যাঁ যে হ্যাঁ আমি হ্যাঁ অন্য একটা থার্ড পার্টি এপিআই আমার একটা লারাভেল প্রজেক্টে আমি ইন্টিগ্রেশন করাবো। হ্যাঁ হ্যাঁ, করতে দেখানো কোনো সমস্যা নেই। তবে মেনলি এই কোর্সটা ফোকাস করা হবে হচ্ছে তোমার হাউ টু বিল্ড এপিআই, ঠিক আছে? তো সেটাই হ্যাঁ, মেনলি দেখানো হবে। কিন্তু সেখানে তুমি একটা এপিআই কিনলে, সেটা তুমি, ওরাই তোমাকে স্টেপ বাই স্টেপ বলে দেবে কিভাবে ইন্টিগ্রেট করতে হবে। তুমি পে করছো মানে তোমাকে ওরা গাইড করে দেবে। প্লাস আমি অ্যান্ড্রয়েডেরও কাজ করি, ঠিক আছে? আচ্ছা তো আচ্ছা। অ্যান্ড্রয়েডে আমি পিএইচপি দিয়ে এপিআই গুলো মানে ক্রিয়েট করতে পারি। মানে হ্যাঁ, তো লারাভেল, আচ্ছা লারাভেল হ্যাঁ, যেন নর্মাল কোর পিএইচপি। না না, এর অ্যান্ড্রয়েডের জন্য বলছি আমি, অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য। হ্যাঁ, অ্যান্ড্রয়েড অ্যাপে বললেন না যে হ্যাঁ, তো এপিআই পিএইচপি দিয়ে বানাও। তো হ্যাঁ, 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 পিএইচপি দিয়ে জেসনের যে আপনি এগুলো দেখালেন অবজেক্ট গুলো, হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, সেগুলো ধরেন এগুলো ওই পিএইচপি দিয়েও হয়। আচ্ছা, তো এইগুলো করে কি মানে বেটার কিছু করতে পারবো এই অ্যাপের জন্য? অবশ্যই। তুমি তো মানে তোমার যা কিছু দরকার তুমি এখান থেকে করে জাস্ট এপিআই কল করে তুমি ওখানে অ্যাক্সেস করতে, মানে রিট্রিভ করতে পারো। মানে আমার একটা কনসেপ্ট হচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না। ধরুন যে বলো বলো। বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজে আমি ধরেন কাজ করব, ধরেন একটা আমার ডোমেন আছে। হুম হুম হুম। আমার আমার যে ডোমেনটা ধরেন আছে hrpindia.com, হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ লারাভেলে ধরেন রান রান করেছি।
হ্যাঁ 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 চলছে, ওটা রানিং আছে। এবার ঠিক ধরেন আছে। আমি হ্যাঁ ওই বলো। প্যানেলের একটা এপিআই বানাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। তো ওটা ধরেন লারাভেলেও হয়, তো লারাভেলে আমি না করে আপনি যে প্ল্যাটফর্মে ধরেন শেখাতে চাইছেন সেটাতে জ্যাঙ্গোতে। আমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জ্যাঙ্গোতে ধরেন আমি করলাম। এবার করার হ্যাঁ পরে মানে ওটা কি সাবডোমেনে হবে না, ওটা ওই ডেটাবেসের উপরে বেস করে কি হচ্ছে, না আমি না এই না, জিনিসটা বুঝতে পারি না। সাবডোমেনে হবে না, একদমই নয়। তুমি যে এতদিন ধরে যে ইউআরএল খুলতে সব সেমই থাকবে, ঠিক আছে। আচ্ছা। এপিআইটা তুমি কল করছো তোমার ব্যাক এন্ড থেকে, ঠিক আছে। বা তুমি ফ্রন্ট এন্ডও কল করতে পারো, আমি জানি না তোমার অ্যাপ্লিকেশন ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক আলাদা আছে কিনা, সেটা সেই কমপ্লিকেশনে যাওয়ার দরকার নেই। কিন্তু ধরো তোমার কাছে অ্যাপ্লিকেশন রান করছো, ঠিক আছে। হুম তুমি হুম চাইছো তুমি জ্যাঙ্গোতে একটা এপিআই বানিয়ে সেটাকে কানেক্ট করো, মানে এপিআইটা কল হুম। করো। তো সেটা তুমি 100 বার পারবে, তার জন্য তোমার ডোমেন চেঞ্জ হবে না, কিচ্ছু চেঞ্জ হবে না। তুমি একটা, এবার জ্যাঙ্গোর এপিআইটা বানানোর পর তুমি এটা একটা কোথাও এটা হোস্ট করে দেবে। তার এপিআই হুম। তার তোমার কি বলে ডোমেন আলাদা হোক, সমস্যা নেই। ওই ডোমেনটা কেউ কল করবে না, ওটা তুমি তোমার কোড দিয়ে ব্যাকএন্ডে কল করবে। মানে একটা ইউজার যখন ইউআরএল লিখবে, তোমার এতদিন লারাভেলের যে ইউআরএলটা সেটাই লিখবে। কিন্তু তুমি জ্যাঙ্গোতে যে তুমি জ্যাঙ্গোটাকে তো সেম ডোমেনে হোস্ট করতে পারো, বা তুমি আলাদা ডোমেনেও যদি করতে চাও কোনো সমস্যা নেই। আচ্ছা সেটা আচ্ছা তুমি আচ্ছা। কল করবে বা ব্যাকএন্ড আমি থেকে। ওই প্রজেক্টেরই একটা সাবডোমেন বানিয়ে আমি ধরেন হোস্ট করছি, করছো, সেক্ষেত্রে কিন্তু হবে? সেইটা তুমি করতেই পারো, কিন্তু সেইটা তুমি তোমার ব্যাকএন্ড থেকে কল করছো, ইউজার কিন্তু কল করছে না সেই এপিআইটাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পেরেছো? মানে তাতে তোমার মেন প্রজেক্টের কিছু এফেক্ট পড়বে না, এতদিন ধরে ইউজাররা যেভাবে ইউজ করতো সেইভাবেই আচ্ছা ইউজ আচ্ছা করবে। আচ্ছা। ঠিক আছে স্যার, ধন্যবাদ। থ্যাংক ইউ। আর কারোর কোনো কোশ্চেন আছে বলো তাহলে। কোশ্চেন থাকলে বলো, নাহলে এন্ড করবো। কোশ্চেন? হাবিজুর তো কোশ্চেন করলে। কমল, আচ্ছা কেউ একটা কিছু চ্যাটে লিখেছে। আচ্ছা আচ্ছা, ও মাস্টার ক্লাস অ্যাবাউট টু এন্ড। হ্যাঁ, তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা বলো, না হলে কিন্তু আমরা আজকের মতো এন্ড করব। আবার নেক্সট কোনো একটা ওয়েবিনার নিয়ে আবার আমরা অন্য কোনো একটা টপিক নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তো আজকে যদি কিছু কারো কি বলা থাকে বলো। আর যদি তোমাদের কোর্স রিলেটেড বা টাইমিং হ্যানা ত্যানা আরো এই ধরনের কিছু কোশ্চেন থাকে, তোমরা অ্যাডমিনের সাথে কানেক্ট করতে পারো। অ্যাডমিনের নাম্বার তোমরা যেখানে ইমেল করেছো না, সেখানে তোমাদের লিঙ্কে তোমার হোয়াটসঅ্যাপে লিঙ্ক আছে, মানে ইমেলের মধ্যে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা আছে আর কি, ওখান থেকে তুমি কানেক্ট করতে পারো। বা নাম্বার চাইলে আমিও নাম্বার শেয়ার করে দিতে পারি, সেটা কোনো সমস্যা নয়। তো কানেক্ট করে নিতে পারো, ঠিক আছে। আর মানে টপিক রিলেটেড জ্যাঙ্গো বা ডিআরএফ বা এই ইপিআই এই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, সেটা তোমরা কিন্তু এখন করতে পারো। আদারওয়াইজ আমরা আর 1-2 মিনিটের যদি কোনো কারো কোশ্চেন না থাকে, তাহলে 1-2 মিনিটের মধ্যে আমরা এন্ড করবো, ঠিক আছে। হ্যাঁ, তো আমাদের একটা নেক্সট মাস্টার ক্লাস হবে, বা একটা ওয়ার্কশপই বলতে পারো, টিউসডে। সেখানে আমরা ডিআরএফ এরই একটা অন্য টপিক নিয়ে আমরা আবার আলোচনা করবো, ছোট টপিক নিয়ে, এরকমই আজকেরই মতো, জাস্ট একটা ডিসকাশন সেশন টাইপের। টিউসডে আমাদের আমাদের রয়েছে। সেখানে আমরা মেইনলি আলোচনা করব আমাদের ই কমার্স ওয়েবসাইটে কি কি এপিআই থাকতে পারে, এবং সেগুলো বানাবো না, কিন্তু একটাও বানাবো না, তার জন্য তো আমাদের মানে গোটা কোর্স পড়েই রয়েছে। আমরা জাস্ট ই কমার্সে কি 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 টাইপের এপিআই হতে পারে, সেগুলো কিভাবে কল কল করা তো শিখলাম, মানে সেটা কোথায় কাজে লাগতে পারে। কোডিং ফোডিং নিয়ে পরের দিন সেরকম কিছু থাকবে না। কিন্তু এই একটা ই কমার্স ওয়েবসাইটকে পুরোটাই যদি এপিআই দিয়ে আমরা মানে বানাতে চাই, তাহলে সেখানে কি কি ধরনের প্রসেস বা কি প্রসিডিওরে আমরা এগোবো, কি কি এপিআই, এইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো, ঠিক আছে। টিউসডে আমাদের এই আজকের মতো একই টাইমে মাস্টার ক্লাস বা ওয়েবিনার যাই হোক না কেন সেটা থাকবে। তো সেখানে আমরা বাকি নেক্সট টপিক আলোচনা করবো। বা আজকে তো যদি কোনো কোশ্চেন তোমাদের মনে হয় নেক্সট ক্লাসে করবে, হয়তো এখন মাথায় আসছে না, পরে তোমাদের নেক্সট ক্লাসে করতে পারো, সেটাও নেক্সট ক্লাসে কিন্তু টিউসডে তোমরা করতে পারো কোশ্চেনগুলো, ঠিক আছে। নোট ডাউন করে রাখবে, নেক্সট ক্লাস ইন দ্য সেন্স মানে নেক্সট মাস্টার ক্লাসে টিউসডে করতে পারো, ঠিক আছে। ঠিক আছে, চলো, গুড।